কবে নাগাদ হইতে পারে কোনো আইডিয়া আমাদের? জানুয়ারিতে যাবে? জানুয়ারি যাবে না এই কারণে জানুয়ারিতে ফেজ বি পরীক্ষা অলরেডি ডেট দিয়ে দিছে 8 তারিখ থেকে 20 তারিখ, অবশ্যই শেষ করতে হবে ডিসেম্বরে যেভাবে। এবং আপনার জানা আছে কিনা অলরেডি কিন্তু ডিসেম্বরের আন্ডারে একটা পরীক্ষা হয়েছে নার্সিং, জানেন? হ্যাঁ, দুইটা স্কুল নিয়ে করছে সম্ভবত ধানমন্ডির দিকে, স্কুল নিয়ে তারা এটা সম্পূর্ণ করছে। নার্সিংয়ে তো ভালো পরীক্ষা, কারণ বলতে পারেন যে 15-18 হাজার, আর আমাদের এখানে 30-35 হাজার। সো খুব একটা কঠিন কাজ হবে না। আর এর মতো আপনারা জানেন যে যদি বুয়েট ম্যানেজ না হয়, এরকম কিন্তু একটা পরীক্ষা হয়েছে তেজগাঁ কলেজ, বিজ্ঞান কলেজ, মনে আছে কিনা? ঠিক আছে, সো এটা কোনো ফ্যাক্টর না, আপনার একটা না একটা জায়গায় পড়া যাবে, আরও ভালো পসিবল, কারণ যেহেতু আমি স্কুল কলেজ সব কিছু বন্ধ, সো এটা খুব একটা কঠিন কাজ হবে না। তো আমার ধারণা 18 অথবা তার পরের সপ্তাহ 3rd অথবা 4th, বিকজ অফ একটা বিজয় দিবস আছে 16 তারিখ, সারদায় বিজয় দিবসগুলোতে বিভিন্ন জায়গায় তাদের প্রোটোকল দিতে যেতে হয় আমার ধারণা। তো এরকম একটা ব্যাপার হতে পারে 18 অথবা তার পরের সপ্তাহ যেটা আছে। তো যাই হোক, আমাদের আজকে কিছু টুকিটাকি বলার আছে আপনাদের উদ্দেশ্যে। তো এই ফার্স্ট সেমিনারে এই সংখ্যক, ঠিক আছে, আমি আর কখনো এত ছোট সংখ্যকে আপনি বলিনি, তো সেজন্য সবচেয়ে বড় রুমটা অ্যারেঞ্জ করছিলাম। তো যাই হোক, করোনা সিচুয়েশন এবং বাইরের পরিস্থিতি সব কিছু মিলে আসলে সমস্যা না। তো আজকে প্রিপারেশন বিষয় যদি কয়েকটা সেগমেন্টে ভাগ করি, প্রথমে প্রিপারেশন নিয়ে বলবো, তারপর হলো সাবজেক্ট এবং ইনস্টিটিউশন যে বিষয়গুলো আছে। এর মধ্যে আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রতিটা সেগমেন্ট পরে কিছু প্রশ্ন আপনাদের কাছ থেকে অবশ্যই নিব, যেহেতু অনেক কম আছেন আপনারা, তো সেক্ষেত্রে হতে পারে, অসুবিধা নেই। আচ্ছা, তো প্রিপারেশনের জন্য আপনি হাতে সময় ধরে রাখবেন সর্বোচ্চ 40 দিন। আজকে যদি 24 তারিখ হয়, আপনাকে অবশ্যই ডিসেম্বরের 30 তারিখ অথবা জানুয়ারি 2-3 তারিখের মধ্যে ধরে রাখতে হবে যে এইখানে আপনি কমপ্লিট শেষ ফুল স্টপ। তারপরে যে কয়টা দিন পাবেন সেটা বোনাস হিসেবে আপনাকে কাউন্ট করতে হবে। আচ্ছা, এখন এই প্রিপারেশন নিতে গিয়ে অলরেডি সাবজেক্ট যদি আমরা ধরে রাখি, কয়েকটা জায়গা থেকে সাবজেক্ট, একটা হলো প্যাথো, তারপরে মাইক্রো, ফার্মা, হেমাটো, বায়ো, এদিকে একটা সেগমেন্ট। আরেকটা সেগমেন্ট আমি ধরে থাকি অ্যানাটমি, ফিজিওলজি, আরেকটা হলো ক্লিনিকা। তোমরা বাদ করছে? বাদ পড়েছে জানার মতে? বলুন তো, আছে নাকি? বাদ আছে? মোটামুটি একটা কাভার হয়ে গেছে। এই সেগমেন্ট থেকে 100 থেকে 110, 100 বলবো না, 105 থেকে 110, এই সেগমেন্ট থেকে বাকিটা 90 থেকে 95। তো আপনাদের ধারণা কি, কোন জায়গা থেকে বেশি নাম্বার উঠে বলুন তো? দুটা সেগমেন্ট ভাগ করছে এই জায়গা, ঠিক আছে? এবং এই যে এতদিনের একটা পড়ানোর অভিজ্ঞতা বা এত ডক্টরের সাথে কানেকশন, রেসিডেন্সি ডিপ্লোমা যেটাই বলি, যারা চান্স পান এই সেগমেন্টে একটা হিউজ নাম্বার তারা তুলতে পারে। এবং আমাদের ম্যাট্রিক্স থেকে যারা চান্স পেয়েছে, দেখা যায় যদি 112টা প্রশ্ন থাকে, 112 পর্যন্ত গেছে, 112টা প্রশ্ন থাকলে দেখা গেছে যে 102 থেকে 105 পর্যন্ত তোলা সম্ভব এই একটা জায়গা থেকে, এবং এটা পসিবল, ডেফিনেটলি পসিবল। আর এই অংশটা হলো গিয়ে সবচেয়ে একটা গোলমেলে জায়গা। এখানে হলো অ্যানাটমি, সবাই আমরা খুব ভয়ের একটা জায়গা থাকে। তো অ্যানাটমি যাতে সহজ করা যায়, আমরা এবার কিন্তু খুব এফোর্ট দিয়ে করোনার মধ্যে এই বইটা বের করেছি। তো এই বইটা গুরুত্বটা সবার কাছে এখনো বুঝাইতে পারিনি, কারণ ক্লাস সামনাসামনি হয়নি। তো গুরুত্ব সম্পর্কে দু একটা বলি, যেমন এই বইটা আমরা এনেছি অ্যানাটমি চ্যাপ্টার ওয়াইজ ভাগ করেছি, অ্যাবডোমেন, থোরাক্স, ইউনারি, এবং এখানে যে ছবিগুলো ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা ছবি থেকে রেসিডেন্সি ডিপ্লোমাতে কোশ্চেন থাকে। এখন কথা হলো, একটা ছবিতে তো অনেক কিছু আছে,
আর্টারি সাপ্লাই আছে, ভেনাস সাপ্লাই আছে, লিম্ফেটিক ড্রেনেজ আছে, বিভিন্ন স্ট্রাকচার আছে। আপনি আসলে ওই ছবি থেকে কী পড়বেন, এটাই হলো গিয়ে মেন জায়গা। ওই ছবি থেকে আপনি স্পেসিফিক কী পড়বেন সেটা আমরা বক্স করে দিচ্ছি ম্যাক্সিমামগুলো। এতে করে আপনি ছবি দেখলে বক্স থেকে জেনে নেবেন যে কী পড়তে হবে, আপনি ছবিতে সেটা পড়ে নেবেন। এইগুলো উদ্দেশ্য, এবং এই ছবিগুলো থেকে হিউজ একটা নাম্বার আপনি মনে রাখার জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং একটা ভালো নাম্বার তুলতে পারবে। তো যাই হোক, এটা বের করার পরে বেশ কিছু ইন্সপায়ার কিছু টেক্সটও পেয়েছি। ছোটোখাটো যেগুলো পেয়েছি তার মধ্যে যেমন আছে যে ভাইয়া বইটা তো ছবি তো সব জায়গাতেই আছে, তাইলে এই বই বের করলেন কেন? কয়েকটা ছবি তো অস্পষ্ট, লেখাটা হয়তো ঠিক মতো নিটারের মতো না। তো উনি হয়তো আমাদের এইটা বের করার উদ্দেশ্যটা হয়তো বুঝতে পারেন নাই। তো এটা এই যে আপনাদের সামনাসামনি বলা একটা জিনিস, কিন্তু সামনাসামনি বললে খুব দ্রুত যেরকম বোঝানো যায়, অনলাইনে আর কিন্তু আসলে ওভাবে পসিবল হয় না। তো যাই হোক, আমরা ইনশাল্লাহ যখন ক্লাসে আনতে পারবো আপনাদের, হয়তো ধরে নিচ্ছি জানুয়ারি, তখন থেকে এই বইটার খুব ভালো একটা গুরুত্ব আসবে। তো অ্যানাটমিক জায়গাটাতে আমাদের আজকে শুভ আছে, ও ভালো ব্রিফ করবে আপনাদের। পাশাপাশি ক্লিনিক্যাল সার্জারি যারা আছেন, সার্জারি কেউ আছেন ক্লিনিক্যাল সার্জারি, এমএস ফ্যাকাল্টি এবং বেসিক, এই দুজনেরই লাগবে হলো ক্লিনিক্যাল সার্জারি জায়গাটা, ও কিছুটা একটা আইডিয়া দিবে সেখানে। তো আমি আবার ফেরত যাই মার্কস ডিস্ট্রিবিউশনের এই জায়গাটা। তো আমরা এই প্যাথোলজি এই জায়গাটাতে অ্যারাউন্ড প্রায় 35 নাম্বার থাকে, এবং মজার ব্যাপার হলো এই প্যাথোলজি কিন্তু সবচেয়ে ছোট কয়েকটা চ্যাপ্টার নিয়ে কিন্তু তৈরি, ঠিক আছে? সেল ইনজুরি আছে, ইনফ্লামেশন আছে, রিপেয়ার আছে, নিউপ্লাসিয়া আছে, হেমোডাইনামিক্স আছে, জেনেটিক্স, আর হলো ল্যাবরেটরি টেকনিক্স। এবং আপনি যদি আমাদের ক্লাস যদি এখানে করা থাকেন, সামনাসামনি ক্লাস যদি করা থাকে, এই 35-এর মধ্যে 32-33 তোলা কোনো ঘটনা একদম ইজি। তবে কিছু টেকনিক্যাল অবশ্যই প্রশ্ন থাকে, যেগুলো হয়তো খালি চোখে দেখলে মনে হয় যে না, উত্তর মনে হয় একটা হবে। যখন আপনাকে মেকানিজম দিয়ে বুঝিয়ে দেওয়া হবে, তখন দেখা যায় অ্যান্সারগুলো জাস্ট উল্টা চেঞ্জ হয়ে যায়। 2 নম্বরে আমরা আসি মাইক্রোবায়োলজি। এইটা হলো রেসিডেন্সির সবচেয়ে হিউজ নাম্বারের জায়গা, যেখান থেকে প্রশ্ন আসে। লাস্ট রেসিডেন্সিতে প্রায় 40টা প্রশ্ন আসে, 40টা। তো এই মাইক্রোবায়োলজির জন্য সবকিছু হলো আগামী 40 দিনে। 40 দিনে আমি সবকিছু আপনাকে করা দিতে পারবো না, বিষয়টা এরকম না। তো আমি আপনাকে একটা ইম্পর্টেন্ট জায়গা থেকে ধারণা দিচ্ছি। তো এই মাইক্রোবায়োলজির জন্য আপনি যেটা ফলো করবেন অবশ্যই, আচ্ছা, মাইক্রোবায়োলজি আমাদের এই কালো শীটের যে অংশটা আছে সেটা এখন এই বিস্তারিত আপনি পাবেন কোথায়? বিস্তারিতর জন্য আমাদের ম্যাট্রিক্সে আছে, আর পাশাপাশি যদি কারো কাছে ম্যাট্রিক্সের শীট থেকে থাকে, অবশ্যই আছে, অলরেডি আমরা এই বছরের শীট আমাদের স্টুডেন্ট ছাড়াও আমরা সেটা বাইরে ব্যবস্থা করেছি। সেই শীট যদি মোটামুটি একটা আত্মস্থ করতে পারেন, এইখান থেকে একটা হিউজ নাম্বার তোলা পসিবল। আচ্ছা, ফার্মাকোলজি এখান থেকে 25 থেকে 28টা, আর এই হেমাটোলজি বায়োকেমিস্ট্রি মিলে হলো 20 অ্যারাউন্ড। তো এর মধ্যে একটু কথা আছে, কখনো দেখা যায় বায়োকেমিস্ট্রি 12-13টা, কখনো দেখা যায় হেমাটোলজি 12-13টা, বাকিগুলো একটার সাথে আরেকটার সাথে সামঞ্জস্য করে আর কি। এটা যদি 13 হয় এটা 7, এটা যদি 13 হয় এটা 7, ব্যাপারটা এইরকম। আচ্ছা, এই গেল একটা। এবার আসি অ্যানাটমির জায়গাটাতে অ্যারাউন্ড 30, ফিজিওলজি 25 থেকে 28-এর মতো একটা জায়গা, আর ক্লিনিক্যাল হলো 35 থেকে 40-45 পর্যন্ত। এটা রেশিওটা একটু বড়, 35টা থেকে 45 পর্যন্ত। তো এই গেল মোটামুটি একটা সেগমেন্ট। এখন আমরা এই 40টা দিন শেষে কিভাবে কাজে লাগাবো সেই নিয়ে তাহলে একটু কথাবার্তা বলা যেতে পারে। আচ্ছা, তাহলে
এখানে ছিল 5টা সাবজেক্ট, এখানে ছিল 3টা সাবজেক্ট, হ্যাঁ, টোটাল হলো 8টা। তাহলে এখন যদি আপনি হিসাব করেন দেখবেন যে 5 8 40, 5 দিনের বেশি আসলে আপনার হাতে ওইভাবে সময় নাই, হ্যাঁ। তো 5 দিন, এখন এই 5 দিনে আপনি আসলে কতক্ষণ সময় দিবেন এটার উপরে আসলে ডিপেন্ড করে অনেক কিছু। তো স্বাভাবিকভাবে আমরা এখন জব, সংসার, ফ্যামিলি অনেক কিছুর সাথেই ব্যস্ত, এটাই থাকতে হবে, এটাই স্বাভাবিক একটা বিষয়। কিন্তু এর মধ্যে থেকে আপনাকে এই শেষের 40 দিন কিন্তু একটু এক্সেপশন হয়ে কাজকর্মগুলো করতে হবে, একটু এক্সটেন্সিভ হইতে হবে, যেটা সারা বছর হয়তো করাটা ওভাবে পসিবল না। তো আপনাকে ধরে নিতে হবে যে প্রতিদিন গড়ে আপনাকে 10 থেকে 12 ঘন্টা এখন আপনাকে এফোর্টটা সেটা দিতে হবে। দিলে আপনি একটা ভালো প্রিপারেশন নেয়ার মতো অবস্থায় যাওয়া যেতে পারে। তো এখন মনে করি আমি 10 ঘন্টা আপনি কীভাবে দিবেন আসলে? 10 ঘন্টা টানা দেওয়া তো খুব কঠিন। আপনারা আপনাদের নিজস্ব কাজের সাথে এই শিডিউলটা একটু মিলিয়ে নিতে পারেন, প্লাস মাইনাস করে সেভাবে মিলিয়ে নেবেন। সবার সাথে যে মিলবে তাই না, কারণ কারো অফিস হলো গিয়ে 8টা থেকে, আবার কারো অফিস হলো গিয়ে 10টা থেকে, কেউ হয়তো একটা ডিউটি করছেন, কেউ 3টা ডিউটি করছেন, ব্যাপারটা এরকম। তাহলে আমরা যদি ধরে নিই যে আপনার সকাল থেকে যদি একটা হিসাবে আসি, 8টা থেকে 10:30 একটা হিসাব আসতে পারে, এখানে 2.5। তারপরে আবার আসতে পারে যে 12টা থেকে 2টা, এখানে 2 আওয়ার্স। 3:30 থেকে 5:30, এখানে 2 ঘন্টা। আবার 7টা থেকে 10টা, 3 আওয়ার্স। 11টা থেকে 2, টোটালে কত যাবে? 6 9 11, 11.5 ঘন্টা। মিনিমাম 10-এ আসতে হবে। এখন কারো যদি জব এর মধ্যে পড়ে যায়, আপনি সেটাকে প্লাস মাইনাস করে জায়গাটা ফিল আপ করতে হবে। দ্বিতীয়ত হলো যে পড়ার জন্য এখন এই যে 10 ঘন্টা, মনে করি আপনি প্যাথোলজি পড়বেন, প্যাথোলজি এখানে শুরুতে দেয়া আছে, হ্যাঁ। 10 ঘন্টা আপনার হাতে আছে হলো 5 দিন। তো প্যাথোলজি চ্যাপ্টার যেটা আছে সেখানে সব মিলে আমি ধরবো 6টা চ্যাপ্টার ধরবো, হ্যাঁ, 6টা চ্যাপ্টার। তো এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে কিছু চ্যাপ্টারে কিন্তু এতক্ষণ সময় দেওয়ার কিছু নাই। 10 ঘন্টা কিন্তু একটা চ্যাপ্টারে ইনফ্লামেশন, সেল ইনজুরি, এখন যদি একদম কমপ্লিটলি কেউ নিউ শুরু করেন তার জন্য তো সেটা পসিবল না, ঠিক আছে। যারা এই পড়াশোনার মধ্যে আছেন তার জন্য সেটা পসিবল, একদম নিউ শুরু করলে কিন্তু সেটা হবে না। তাহলে এই 10 ঘন্টায় যারা এর মধ্যে আছেন, যারা পড়াশোনার মধ্যে আছেন কিছুটা হলেও, 10 ঘন্টা কিন্তু 2টা চ্যাপ্টার পড়ায় পসিবল, 5 ঘন্টা করে। এখন কী পড়বেন সেখানে? আপনাকে কিন্তু বইয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ার দরকার নাই। আপনি পড়বেন সেল ইনজুরি, এখানে টোটাল টপিক আছে 7টা থেকে 8টা, এই 8টাই পড়েন। আপনাকে পুরা সব কিছু পড়ার দরকার নেই, এই 8টা পড়েন। আপনার ল্যাবরেটরি টেকনিক্সে সব মিলে মনে হয় 5 থেকে 6 পৃষ্ঠা আছে, টপিক দেওয়া আছে অনেকগুলো, কিন্তু 5 থেকে 6 পৃষ্ঠা। তারপরে ইনফ্লামেশনের টপিক সবচেয়ে, এখানেও 7 থেকে 8টা টপিক আছে, এই টপিকগুলোই পড়বেন, তাহলে আপনি সেটা কাভার করতে পারবেন। এখন টপিকগুলোর জন্য আপনার কি কি লাগবে হলো, যাদের কাছে ম্যাট্রিক্সের শিট আছে সেটা হলো ফার্স্ট প্রায়োরিটি, কারণ হিউজ একটা নাম্বার সেখানে কমন পাবেন। 2 নাম্বার হলো আপনি ম্যাট্রিক্সের যেই বড় ভলিউমের যে বইটা আছে, অনেক কিছু লেখা আছে, কিন্তু আপনি এখন পড়বেন হলো এই টপিকগুলো পড়বেন, এই টপিক। তো এই 2টা পড়ার পরে আপনি আপনার মাথা খোলার জন্য আপনাকে কোশ্চেন সলভে যাইতে হবে। এটা মনে রাখতে হবে, শুধু কোশ্চেন সলভ করে গিয়ে পরীক্ষা দিতে যাওয়া কোনো কাজের কথা না, কোনো লাভ হবে না। আপনাকে ডেসক্রিপশন জানতে হবে, সেই ডেসক্রিপশন থেকে প্রশ্ন কি আসে সেটা আপনি তখন অ্যান্সার করতে পারবেন। শুধু প্রশ্ন পড়ে সেটা সম্ভব না, কারণ কোশ্চেনের রিপিটেশন জায়গাগুলো কিন্তু এখন আর হয় না, হওয়ার কোনো কারণও নাই। কারণ একটা প্যারা থেকে বিভিন্নভাবে প্রশ্ন করা যায়, এখন সেই প্যারার মেকানিজম যদি আপনার মনে থাকে তাহলে আপনি সেটা অ্যান্সারগুলো করতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা এই 10 ঘন্টায়
চেষ্টা করতে হবে। প্যাথোলজির মতো সাবজেক্ট, মাইক্রোবায়োলজি, ফার্মাকোলজি, এগুলো পড়তে কিন্তু সময় কম লাগে। আপনাকে চেষ্টা করতে হবে এখানে 5 দিনের জায়গায় কমায় নিয়ে আসার জন্য। তাহলে যেই সময়টা বাঁচবে, যে দিনগুলো বাঁচবে, সেটা কোথায় লাগবে? সেটা হলো যে অ্যানাটমি, ফিজিওলজি, ক্লিনিক্যালগুলোতে যাতে একটু সময়টা বের করতে পারেন। আচ্ছা, তো ডিসেম্বরের 3-4 তারিখের মধ্যে আপনাকে এটা শেষ করতে হবে একবার, মিনিমাম একবার আপনাকে সেটা শেষ করতে হবে। এবং এরপরে যে বোনাস সময়টা পাবেন, সেই বোনাস সময়ে কিন্তু আপনাকে রিভিশনে যাইতে হবে। সেই সময়ে রিভিশনে যাইতে হবে, না হলে কিন্তু পূর্বের জায়গায় ফেরত আসার সুযোগ নেই। ঠিক আছে? মনে করেন আপনি যদি 25 তারিখ বা পরশু দিন থেকে শুরু করেন, যেটা সেল ইনজুরি বা ইনফ্লামেশন, সেটা ডিসেম্বরের 3-4 তারিখে গিয়ে কিন্তু এত কিছু আর মনে থাকবে না। মনে তখনই থাকবে যদি আপনি আরেকবার সেটা রিক্যাপ করতে পারেন। আচ্ছা, এর মধ্যে এক্সট্রা অ্যাডভান্টেজ আপনারা কিছু পাবেন। এক্সট্রা অ্যাডভান্টেজ কি পাবেন? এই যে আপনারা এত কষ্ট করে যেখানে আসছেন, তো আমি অবশ্যই বিশ্বাস করি আপনারা এই সাইকেলের মধ্যে আছেন, সেজন্যই কিন্তু কষ্ট করে এই জায়গাটাতে আসছেন, হ্যাঁ, শুনতে আসছেন। তো এই সাইকেলের মধ্যে থাকা মানে হলো অনেকেরই কিছু কিছু জায়গায় এক্সপার্ট আপনারা, কিছু কিছু জায়গায় আছেন। যেমন হয়তো কেউ দেখা গেল প্যাথোলজিতে বেশি এক্সপার্ট, কেউ দেখা গেল মাইক্রোতে এক্সপার্ট, কেউ ফার্মাতে। কিছু জায়গা হয়তো আপনাদের আগে থেকে সেখানে পড়া আছে, তাহলে ওই জায়গাগুলোতে কিন্তু সময় কম লাগবে। এখন আপনি যদি মনে করেন ঠিক আছে আমার তো 5 দিন সময় আছে, আমি তো এটা এক্সপার্ট, আর এটা তো আমার 2-3 দিন হয়ে যাবে, আর 2 দিন একটু ঘুমাইনি, এখন আর সেই ঘুমানোর সুযোগ নাই। ঠিক আছে? যে 2 দিন বেঁচে যাবে সেটা আপনার অ্যানাটমি, ক্লিনিক্যাল অথবা ফিজিওলজি জায়গাগুলোতে কাজে লাগাইতে হবে। আচ্ছা, তো এই গেল প্রিপারেশনের একটা সিস্টেমের মধ্যে আসলাম। আমরা এবার যদি অ্যানাটমি নিয়ে বলবো না, শুভ বলবে, ফিজিওলজিতে আসি। ফিজিওলজিতে আপনি যেই ফ্যাকাল্টিতেই পরীক্ষা দেন না কেন, আপনি সেটা বেসিক, পেডিয়াট্রিক্স, তারপরে আপনার মেডিসিন, সার্জারি, আপনাকে 5টা চ্যাপ্টার সব পড়তে হবে। সেটা ফিজিওলজি অংশ পড়তে হবে, মেডিসিনের অংশটা পড়তে হবে। তাহলে 5টা চ্যাপ্টার কী কী আছে? একটা হলো কার্ডিওলজি, একটা হলো এন্ডোক্রাইন, তারপরে হলো রেসপিরেটরি, তারপরে হলো জিআইটি, আরেকটা বাদ পড়ছে রেনাল থেকে হিউজ প্রশ্ন আসছে। দেখা গেছে এমন সময় যে এই যে ফিজিওলজি 28টা, তার মধ্যে 12টা আসছে রেনাল বডি ফ্লুইড থেকে। ঠিক আছে? রেনাল, রেসপি, সিভিএস, এন্ডোক্রাইন, হিউজ। তার মধ্যে সিকোয়েন্স যদি আবার বলি, রেনাল, রেসপি, এন্ডোক্রাইন, সিভিএস, জিআইটি, এই সিকোয়েন্সে বিশাল একটা প্রশ্ন সেখানে ক্যারি করে। তাহলে এই চ্যাপ্টারগুলোর ক্ষেত্রেও আপনার একই রকম ইনফরমেশন পড়ার ক্ষেত্রে একটা হলো ম্যাট্রিক্সের শিট বলবো, আর যারা আমাদের ক্লাসগুলো করেছেন তারা অনেকটা অ্যাডভান্টেজ হিসেবে থাকবেন। এবং আমরা যখন যারা এখানে ক্লাস নেই, শুরু থেকেই তারাই নিচ্ছি। ইভেন মনে করেন যে আমি যে ক্লাসগুলো নিই, একটা ক্লাস মিনিমাম 65-এর উপরে নিয়ে ফেলছি। আমার সাথে যারা আছে তারাও একই রকমভাবে, যে আপনার অ্যানাটমি হেডনেক যে নিচ্ছে মুরাদ, সেই 65 বারের মতো নিয়ে ফেলছে, প্লাস হবে আর কি, প্লাস। তো আপনাদের জানানোর জন্য বা আপনাদের ইনফরমেশন দেওয়ার জন্য, রেসিডেন্সি অথবা ডিপ্লোমার জন্য কোনো রকমের কোনো জায়গায় কোনো ঘাটতি নাই আর, হ্যাঁ। এবং আমরা আমাদের ওই নিজস্ব জায়গা থেকে বলে দিতে পারি যে আপনার এখান থেকে কী কী থাকবে, কোন কোন জিনিসটা পড়া উচিত। মনে করেন ফ্রি রেডিক্যাল অলওয়েজ প্রশ্ন থাকে এবং আজীবন সেখান থেকে প্রশ্ন থাকবে। এখান থেকে পড়তে হয় আসলে 4টা জিনিস: জেনারেশন, রিমুভাল, তারপরে হলো আপনার ফেইট, কি ফেইট, এই 3টা পড়লে আপনার মোটামুটি পেয়ে যাবেন। এই 3টা পড়লে আপনি অলওয়েজ প্রশ্ন সেখানে পেতে থাকবেন। তো একই রকমভাবে প্রতিটা জায়গায় কিছু স্পেসিফিক জায়গা আছে, আমরা তারপরেও টপিকগুলো কিন্তু এই জায়গায় তুলে দিছি। আর ক্লাস করলে যে সুবিধাটা পাওয়া যায় সেটা হলো কোন জায়গা থেকে আসে সেগুলো আমরা প্র্যাকটিসের মধ্যে রাখি, থাকি। দাও তাদেরকে দাও আগে। আচ্ছা, তো কোন জায়গা থেকে হয় সেই জায়গাটা আর একটু ভালো বোঝা যায়। এবং ক্লাসের আরেকটা বড় বিষয় যেটা হলো প্রায় 70 থেকে 80% জিনিসটা কেউ যদি কনসেন্ট্রেট থাকে সেটা মাথায় করে নিয়ে যেতে পারে। এবং আমাদের উত্তরায় যে আমাদের যে ব্রাঞ্চ আছে, আমরা কিন্তু নিজেরাই উত্তরায় যাই, এমন না যে অন্য কাউকে পাঠাই দিলাম বিষয়টা নিয়ে আসলো, ব্যাপারটা এরকম না। এফোর্ট বিশাল লেভেলে দিচ্ছি যাতে কিছুটা হলো আপনারা বেটার একটা সুযোগ পেতে পারেন চান্স পাওয়ার ক্ষেত্রে। যাই হোক, তো এই হলো প্রিপারেশনের একটা সিস্টেম। ঘন্টা, আওয়ার সহ দিয়ে দিলাম, সেখানে আপনারা প্লাস মাইনাস করে
নিজেরা একটা সেট করে নেবেন এবং আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট যে আপনারা প্রতি 3 থেকে 4 দিনের জন্য একটা করে রুটিন করবেন। রুটিন একটা হিউজ কাজে দেয়। ছোটবেলা খুব বিরক্ত লাগতো, বড় হইলে তো আরও বিরক্ত লাগে পড়াশোনা করতে, ঠিক আছে? পড়াশোনা করতে ভালো লাগে এমন কেউ আছেন নাকি? আছেন? কারো ভালো লাগে না? এমনি এমনি পড়তেছেন? আচ্ছা, এটা অবশ্য ভালো কথা বলছেন। লাগে, অনেকের আবার ভালো লাগে, আমি পাইছি। হ্যাঁ, যেমন আমার যে রুমমেট যারা ছিল তাদের খুব ভালো লাগতো, কম্পিটিশন দেওয়া পড়তো, একজন ঘুমায় গেলে আরেকজন উঠা পড়তো পড়ার জন্য, ঠিক আছে? তো ছোট্ট একটা ঘটনা বলি, দুজনের মধ্যে খুবই কম্পিটিশন, পড়াশোনা কে কতটুকু আগায় যাবে। তারপরে একজন খুব বেশি আগায় গেছে, পরে কি করলো, তাকে পানির মধ্যে একটু ঘুমের ওষুধ মিশিয়ে দিছে, ঠিক আছে, যাতে ও একটু বেশি করে ঘুমায়, এর মধ্যে যাতে পুড়ে ফেলতে পারে। তো সেই পানি খায়, তো সে বলে যে কেমন কেমন তাদের খালি ঘুম আসে, ঘুম থেকে তার উঠতে পারে না। তো 12 ঘন্টা টানা ঘুমাইলো, এর মধ্যে আরেকজন মনে করেন যে পড়া অনেক দূর আগায় গেছে, এই লেভেলে। তো যাই হোক, সেটা প্রকাশ পাইছে আর অনেক পরে। তো পড়াশোনা করতে ভালো লাগার কিছু মানুষজন আছে। তো আমরা যারা ট্র্যাকে থাকব অবশ্যই, এবং এই বয়সে আমাদের এই সিচুয়েশনে পড়াশোনার জায়গাটা আসলেই খুব কঠিন একটা জায়গায় চলে আসছি। আর চারপাশ থেকে ডাক্তারদের যেই ধরনের বিষয়গুলো এখন শুনতে পাচ্ছি, অনলাইন হওয়াতে মনে আরও বেশি শুনতে পাচ্ছি, সেজন্য হয়তো আমাদের এই জায়গাটাতে আরেকটু বেশি নেগলেক্ট বিষয়গুলো হয়তো চলে আসে। হ্যাঁ, কী করব, ব্যাপারটা হলো এরকম। তো এখান থেকে সবাইকে একটু কফি দিতে বলো। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে উত্তরণের একটু বড় জায়গা হলো আপনাকে একটা কোর্সে অন্তত ঢোকা এবং সেটা কমপ্লিট করে বের হয়ে আসা। তাহলে বাংলাদেশে কিছুটা মানসম্মান নিয়ে হইলেও এই সেক্টরে কাজ করা যাবে। দেশে 10,000 ডাক্তার বের হচ্ছে, এত জায়গা কোথায় আসলে? হ্যাঁ, এত ক্ষেত্র বলেন বা সুযোগ বলেন, বা চাইলেই তো একজন লেডি ডক্টরকে আপনি যে কোনো জায়গায় পাঠিয়ে দিতে পারেন না, সেরকম সুযোগ এখনও তৈরি হয়নি। তো তারপরও এত সময়ের সীমাবদ্ধতা, স্বল্পতা, সম্পদের সব কিছু মিলিয়ে আমাদের এই সেক্টরটা আগায় নিতে হবে। তো এই নিজেকে ইমপ্রুভমেন্ট করার জন্য একটা দরকার, এবং এই ডিগ্রিটার জন্য আপনাকে যখন থেকেই আপনি শুরু করেন না কেন, একটা খুব ভালো একটা ফাইট দিতে হবে। এমন হইলে হবে না আপনি বছরে 3 মাস পড়লেন, 3 মাস ঘুমাইলেন, ব্যাপারটা কিন্তু এরকম হইলে হবে না। আমরা প্রায় অনেক ডক্টরকে পাই, যেমন হলো বছরে কয়টা পরীক্ষা দিতে পারেন আপনারা বাংলাদেশে বলেন তো? 4টা। 4টা পরীক্ষা আপনারা দিতে পারেন। তো এক্সাম্পল দিই, মনে করেন এই যে ডিসেম্বরের পরীক্ষা, তো অনেক ডাক্তারই আছেন যারা পড়তে বসবেন, এখন ফর্ম ফিল আপের সময় দিছে, তো আছে কয়দিন, 40 দিন। তো স্বাভাবিকভাবে 40 দিন পরে তো আসলে হওয়ার কথা না। তো অনেক ব্রিলিয়ান্ট আবার আছেন, চান্স পাওয়ার বলে যে আমি 1 মাস পড়ছি, 1.5 মাস পড়ছি। হ্যাঁ, তো এটা আমার কাছে অবাক লাগে ব্যাপারটা। আমি জীবনে পারি নাই কখনো, খুব পরিশ্রম করতে হয়েছে। যা করছি অনেক বেশি পড়াশোনা কইরা, বা যেখানেই যা করছি অনেক পরিশ্রম দিয়ে সেটা পাইছি। এমন হয় নাই যে শর্টকাটে যে পেয়ে গেছি, এরকম আসলে আমি করতে পারি নাই আর কি। তো খুব ট্যালেন্টেড যারা আছে তাদের হইতে পারে, তবে আমার মনে হয় না যে 1 মাস 1.5 মাসের স্যাররা এমন কোশ্চেন করে না যে আপনি 1 মাস 1.5 মাস পড়ে সেখানে চান্স পেয়ে যাবেন, এরকম হওয়ার কোনো কারণ নেই। এরকম হয়ে গেলে কিন্তু ডিগ্রির মানও আস্তে আস্তে কমে যেতে থাকবে। এই যে MBBS এখন কেন লোকজন পাত্তা দিতেছে না, 10,000 বাড়িতেছে, আপনারা পাত্তা দিবে কেন? ঠিক আছে, ব্যাপারটা এইরকম। তাহলে যা বলছিলাম, আমরা এই 1.5 মাস পড়াশুনো করে যাব, চান্স পাবে না। তো স্বাভাবিকভাবে চান্স না পেলে আসলে কিন্তু একটু মন খারাপ লাগেই, আপনি পড়েন বা না পড়েন। আর যেদিন পরীক্ষা দিবেন, আপনি পড়েন অথবা না পড়েন, আপনার মনে হবে ইস, আমি যদি চান্স পেয়ে যেতাম। ঠিক আছে, মনে করেন যেগুলো দাগাইছি, মনে হয় সব জায়গায় সঠিক অ্যান্সারগুলো দাগাইছি, ওগুলাই হয়ে গেল, এরকম কিন্তু মনে হয়। আমারও হয়েছিল, এক সময় আমারও হয়েছিল। ছোটোবেলার স্বপ্ন দেখতাম যে আহা, যদি পরীক্ষাটা না হইতো, এই পরীক্ষাটা। কিন্তু এখন দেখি যে পরীক্ষা হইতেছে না, ইন্টার পরীক্ষা বন্ধ। ঠিক আছে, এই তো একটা বিশাল ব্যাপার, তাই না? জীবনে কখনো ঘটে নাই এরকম একটা ব্যাপার ঘটতে চলছে। তো এই সুবিধা কখনো নিতে পারলাম না, না হইতে পারলে তো খুবই ভালো, একটু আরামাস করে, এত পড়াশোনা করে কি হবে? তো স্বাভাবিক ব্যাপার। তাহলে সেখানে চান্স হইল না, তার মন খারাপ।
তো মন খারাপ করে সে আবার চাকরি বাকরিতে চলে গেল। তো আবার নেক্সট পরীক্ষা কবে? জানুয়ারি পরীক্ষা, আবার সে ফর্ম ফিল আপ করলো জানুয়ারির জন্য। তো মন খারাপের রেশ কিন্তু মোটামুটি 20-25 দিন থাকে। তো জানুয়ারির জন্য সে আবার শুরু করবে ডিসেম্বরের 1 তারিখ থেকে। পার্ট 1 কি এত সোজা বিষয়? এত সোজা বিষয় তো না। কোশ্চেনের মান কিন্তু খুব হাইলি স্ট্যান্ডার্ড। আবার দিবে একাধারে 3 দিন 70% নাম্বার পাওয়া কিন্তু খুব কঠিন কাজ, ঠিক আছে? আর আপনারা তো এটা জানেন যে পার্ট 1 এবং এই যে বিএসএমইউ যে পরীক্ষা, দুইটার মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। পার্থক্য কি? পার্থক্য হলো বিএসএমইউতে যেটা দিচ্ছেন এটা কিন্তু একটা এন্ট্রান্স এক্সাম, তাই না? আর পার্ট 1 পার্ট 2 কি বলে? পার্ট 1 শেষ, তারপরে পার্ট 2। আপনি বলেন পার্ট 1 ইকুইভ্যালেন্ট টু ফেজে, তাহলে ঠিক আছে, তাহলে দেখবেন যে কিভাবে পাস করে কিভাবে ফেল করে। এমন কিছু আছে ফেজেতে কিছু ডিপার্টমেন্ট পাসই করে নাই, ঠিক আছে? কারণ সেখানে আপনাকে সেই লেভেলে এফোর্ট দিয়ে, সেটা পরের বিষয়। আমরা এন্ট্রান্সের জায়গাগুলোতে আসি। তো জানুয়ারিতে দেওয়ার পরে তার মন খারাপ, স্বাভাবিক বিষয়। কারণ হলো প্রত্যেকেরই কোনো বন্ধু বান্ধব, ছোট ভাই, কলিগ, পরিচিত সেদিন রাত্রে লিখবে আলহামদুলিল্লাহ। বুঝে নিতে হবে না কি করতে হবে, ঠিক আছে? আমরা যদি পরীক্ষার সময় ছাড়া অন্য সময় আলহামদুলিল্লাহ শুনি, তাহলে ফোন করে জিজ্ঞেস করতে হয়, কেন তুই আলহামদুলিল্লাহ বললি? বিয়ে করছিস না, বাচ্চা হয়েছে না, কিছু একটা তো হবে, তাই না? তো এটা দেখে একটু মন খারাপ হয়। সেই মন খারাপ যাইতে না যাইতে আবার পরীক্ষা কবে? মার্চে, ঠিক আছে? তো আলটিমেটলি মার্চের পরীক্ষার জন্য সে আবার বসে ফেব্রুয়ারির দিকে। আলটিমেটলি সেটা হয় না। নেক্সট মার্চ থেকে আবার শুরু করা হলো নভেম্বর। কিন্তু নভেম্বরে যখন জুলাই। তো এই যে প্রতিটা ধাপে আপনি যেই পরীক্ষা আসতেছে সেই পরীক্ষার জন্য দৌড়ানো, এটা কিন্তু আসলে সিস্টেম না। একটা কনক্রিট সময় নিয়ে যে কোনো একদিকে পরীক্ষার যদি আপনি টার্গেট করেন, সুবিধা যেটা হলো একটা ভালো প্রিপারেশন হওয়ার পরে কিন্তু আপনি সবগুলো পরীক্ষার জন্য এলিজিবল। আমি যদি ধরে নিই আপনি রেসিডেন্সির জন্য প্রিপারেশন নিচ্ছেন, আচ্ছা, ভালো একটা প্রিপারেশন নিলেন, নেওয়ার পরে আপনি এখন যদি মনে করেন আপনি এখন পার্ট 1 দিবেন, সেটার সাথে এক্সট্রা 20 থেকে 25% যোগ করতে হয়। আপনি মনে করেন যে আপনি এমআরসিপি দিবেন বা এমআরসিএস দেবেন, সেটার সাথে আর কিছু 25 to 30% যোগ করতে হয়। কিন্তু আপনাকে ওই বেসিক কনক্রিট একটা প্রিপারেশন কিন্তু নিতে হবে। তো আমরা এই 40 দিনের যেই জায়গাটাতে আছি, এখানে প্রিপারেশন বিষয়ে প্রশ্ন থাকলে মনে মনে রেডি করেন, এই সেগমেন্ট শেষ করব। এই জায়গাটাতে আমরা ম্যাট্রিক্স 11টা ক্লাসের আয়োজন করছে, অলরেডি আপনারা গ্রুপে দেখছেন। হ্যাঁ, গ্রুপে 11টা ক্লাসে আয়োজন করেছে অনলাইন ভিত্তিক। পাশাপাশি সেগুলোর ক্লাস টেস্ট থাকবে এবং সেন্ট্রাল মডেল টেস্ট আমরা নিব। সেন্ট্রাল মডেল টেস্ট সম্পর্কে একটু বলে নিই। আমরা প্রতি সেশনে পরীক্ষা যখন ডেট দিয়ে দেয় তার প্রায় 10 থেকে 12 দিন আগে এই ব্রাঞ্চে 3টা ক্লাসরুমে, উত্তরা ব্রাঞ্চে, ইভেন অনলাইনে বিএসইউ স্টাইলে যেভাবে পরীক্ষা নেওয়া হয় সেই স্টাইলে আমরা একই সময় শুরু করি 10টা থেকে জাস্ট 3 ঘন্টা টানা 1টা পর্যন্ত, যেখানে আমরা নিজেরা ইনভিজিলেটর হিসেবে কাজ করি। তো এই পরীক্ষা দিতে গেলে যারা চান্স পেয়েছেন, বিশাল একটা উন্নতি তাদের সেখানে হয়। পরীক্ষা দিতে গেলে আপনারা কিছু সমস্যায় পড়বেন যে বৃত্ত ভরাট করে শেষ করতে পারবেন না। 3 ঘন্টায় কিন্তু এই 200টা বৃত্ত ভরাট করা, 200 না সরি, বৃত্ত কতগুলো ভরাট করতে হয় বলেন তো? কতগুলা? 1000। আর কতগুলো লাইন পড়তে হয়? সেন্টেন্স দেখছেন? ধারণা থাকতে হবে তো। 3 ঘন্টা আপনি 1000 বৃত্ত দাগাবেন। আর কতগুলো লাইন পড়তে হয়? 1200। কোশ্চেন পড়বেন না নাকি শুধু অ্যান্সার পড়ে দাগায় ফেলবেন? কোশ্চেন তো আপনাকে পড়তে হবে, তাই না? তো সেই প্রশ্ন পড়ে আপনি সেখানে, এই যে টাইম ম্যানেজমেন্ট, এটা পসিবল না। এটা যদি আপনি ওএমআর শিটে 2বার যদি প্র্যাকটিস না করেন পরীক্ষার আগে, এই টাইম মেনটেনেন্স আপনি করতে পারবেন না। আমরা তো এখন তো করোনা সিচুয়েশনের কারণে পরীক্ষাগুলো আপনারা অনলাইনে দিচ্ছেন, কিন্তু আমরা অলওয়েজ সাজেস্ট করি আপনারা সেন্টারে এসে 25 নম্বরের পরীক্ষা নেই, আমরা 50 নম্বরের পরীক্ষা নেই, 100 নম্বরের পরীক্ষা নেই, এগুলো ওএমআর শিটে আপনাকে দিতে হবে। তাহলে আপনি খুব ভালো প্রিপারেশন আছে, কিন্তু আপনি ওখানে দাগাইতে পারবেন 160, 70, 30 নম্বর দাগাইতে না পারলে তো চান্স হবে না সেখানে। ব্যাপারটা তো এই জায়গায়। সো টাইম ম্যানেজমেন্ট ভেরি ইম্পর্টেন্ট,
ঠিক আছে। আর যেটা 1000 বৃত্ত বলছেন ভালো, আরও কিছু বৃত্ত আছে যেটা হয়তো অনেকে এক্সট্রা টাইম পাবেন, অনেকে হয়তো এক্সট্রা টাইম পাবেন না। কোন বৃত্ত সেগুলো? রেজিস্ট্রেশন নাম্বার ফিল আপ করতে হয়, আপনার ফ্যাকাল্টি ফিল আপ করতে হয়, ঠিক আছে। এই জায়গাগুলো কিন্তু খুব ভালো একটা ধারণা রাখতে হবে। আচ্ছা, পরীক্ষার দিন কিছু কর্মকাণ্ড আছে, সেগুলা পরে বলবো। তো যাই হোক, তো প্রিপারেশনের এই জায়গা। আচ্ছা, আপনাদের কাছ থেকে কিছু প্রশ্ন নিয়ে নিই। কোনো প্রশ্ন, কোনো সাবজেক্ট ভিত্তিক কোনো প্রশ্ন প্রিপারেশন রিলেটেড? হ্যাঁ বলেন। হুম, বসে বলেন। হ্যাঁ হ্যাঁ, সবারই প্রবলেম। হুম, হুম হুম, সেটা ঠিক, অবশ্যই। ঠিক আছে, আমরা চিন্তা করব, দেখি এটা কিভাবে ম্যানেজ করা যায়, সেটা একটা রাখবো, রাখবো। আর কারো কোনো ধরনের কোনো প্রশ্ন? এটা আমরা করব সেন্ট্রাল মডেল তো মনে করেন যে ডিসেম্বরে চলে যাবে। তো ততদিনে যদি কোনো সেকেন্ড ওয়েভের যদি কোনো ঝামেলা না থাকে, তাহলে আমরা এটা সেন্ট্রাল মডেল টেস্টটা আয়োজন করব। 2 দিন আয়োজন করি। 2 দিন করার সুবিধা হলো, কেউ যদি একদিন না দিতে পারেন, তবে 2টা অবশ্যই আপনাকে দিতে হবে এখানে এসে। তারপরেও যদি কেউ কোনো কারণে মিস করে ফেলে, যাতে সে আরেকটা দিতে পারে, সেই জন্যই আসলে 2টা আয়োজন করা। তবে 2টাতেই হিউজ লোড থাকে, এটা রেসপন্স খুব ভালো পাই সবসময়। এবং আচ্ছা, অলরেডি এই যে পিছনে ছবি দেখতে পাচ্ছেন, এগুলো সব সেন্ট্রাল মডেল টেস্টের সময় তোলা। হিউজ রেসপন্স থাকে, এবং এটা যে কীরকম উপকৃত হয় আপনি পরীক্ষার হলে গিয়ে বুঝবেন, বিষয়গুলো বুঝতে হবে। হুম 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 হুম, আচ্ছা, দেখি এটা আমরা একটা ব্যবস্থা চিন্তা করব। অনেকেই খুব আগ্রহী আসলে দিতে চাচ্ছে, আমরা একটা ব্যবস্থা অচিরেই করব। আর এখন তো ওই যে গভর্নমেন্টের একটা নির্দেশনা তো আছে, 31 অক্টোবর পর্যন্ত কোনো ধরনের ক্লাস বাইজের কিছু হবে না। এগুলা প্রতিবন্ধকতাগুলো শেষ হয়ে যদি নভেম্বরে কোনো ধরনের বাইন্ডিংস না থাকে, তাহলে কিছু বিষয় আমরা অবশ্যই ক্লাসে নিয়ে আসবো। এটা আমাদেরও প্ল্যান আছে। আমাদেরও ভালো লাগে না যে এই ক্যামেরার সামনে দাঁড়ায় ক্লাস নিতে। আমরা চাই আপনাদের সামনে ক্লাস নেওয়ার জন্য, সেগুলো অনেক বেশি প্রাণবন্ত হয়। কালকে একটা জেনেটিক্সের ভিডিও করলাম। জেনেটিক্সের ভিডিওতে যে এক্স কোনটা এফেক্টেড, কোনটা ক্যারিয়ার, এই বিষয়টা এখানে যত সহজে বোঝানো যায়। আমি কিছুক্ষণ ভিডিও করলাম বোঝানোর জন্য, পুরো গুবলেট মতো অবস্থা। যে দেখবে সে মনে করবে যে হইতেছে না, কিন্তু সামনাসামনি বোঝানোর যে এক ধাপে কিন্তু বুঝে যাবে। ঠিক আছে, প্রতিবারিতে এক্স বলতে হয় বা কোনো একটা যদি করিম রহিম কাউকে দিয়ে বোঝানো হচ্ছে, কিন্তু জিনিসগুলো এত গোলমেলে, আপনাকে যখন আমি ইন্টারাকশন করব, মাঝে থামি বলবো যে আপনি বলেন তো কী বললাম, এইভাবে কিন্তু বাকি জিনিসটা কনসেন্ট্রেশনের ইয়াটা চলে আসে। তো পরে এই অংশটা বাদ দিচ্ছে, বললাম যে আপনারা এই জায়গাটা একটু ভালো করে দেখেন, কারণ এই জিনিসটা তো অনেকেই দেখবে। তো এই অনলাইনে জিনিসটাতে আরেকটু আমি পাই, এই যে আমি এটা বুঝাইলাম না বা বুঝাইতে চেষ্টা করলাম, কিন্তু আপনারা বুঝলেন না, বা বুঝাইতে গেলেও অনেকে এটা হইল না, তখন একটা ধারণা হবে কি এটা মনে বুঝাইতে পারে না। হ্যাঁ, এই জিনিসটা একটা, কারণ অনলাইনে দেখি অনেক কিছু, অনেকে বিচার বিবেচনা করে, আমরাও করছি, কিন্তু এখন প্র্যাকটিক্যালে করতে গিয়ে দেখলাম যে না, আসলে বিষয়টা এরকম না। অনলাইনে বোঝানোটা খুবই টাফ, ব্যাপারটা খুবই টাফ, যেটা আপনাকে ইন্টারাকশন দিয়ে খুব ইজিলি আমি সেটা বুঝাতে পারি। তো যাই হোক, তো প্রিপারেশন বিষয়ক আমরা যেটা বললাম, নভেম্বরের মধ্যে একটা চেষ্টা করব এখানে নিয়ে আসার কোনো ব্যবস্থা করা যায় কিনা। আর সাবজেক্ট চয়েস ইনস্টিটিউশন পরের ধাপে আসতেছি। আর অ্যানাটমি নিয়ে কিছু বলার জন্য একটু এখানে এসে বলুন, তারপরে আমি আবার পরের সেগমেন্টে আসব।
আচ্ছা, শুভর সাথে মনে হয় আপনাদের অনেকেরই পরিচয় আছে। হ্যাঁ, আমাদের ম্যাট্রিক্সের অ্যানাটমির কান্ডারি ও আর ডক্টর মইনুল মুরাদ যথেষ্ট ভালো ক্লাস নেয় হেপাটোবিলিয়ারি সার্জারি। সে কিন্তু তো যাই হোক, ইনশাল্লাহ ভবিষ্যতে খুব ভালো একজন সার্জন আপনারা পেতে যাচ্ছেন। থ্যাংক ইউ। শুভ, কন্টিনিউ করো। ওকে, থ্যাংক ইউ ভাইকে। সো মেনলি আমরা আসছি তো আসলে রেসিডেন্সি মার্চ, হ্যাঁ। তো আমি কিছু কোশ্চিন দিয়ে শুরু করি। ফার্স্টে আপনারা যে কোনো একজন ফর্ম ফিল আপ করবেন কবে? গুড, ভেরি গুড। অবশ্যই অবশ্যই 20 তারিখ, শেষের 7 দিন না হলে আপনারা ইনবক্স করেন, ভাই ফর্ম ফিল আপ করছি, টাকা স্কল নাম্বার আপলোড হচ্ছে না, সাবজেক্ট চয়েস হচ্ছে না, বারবার পেজ করে যাবে, হ্যাঁ। সো নেভার 20 তারিখ কখনোই ক্রস করা যাবে না। ওকে, ভেরি গুড। 20 তারিখের অবশ্যই আগে। এইগুলো ছোটোখাটো জিনিস পরীক্ষার আগে খুব বেশি একটা দিন দেখা যাবে যে আপনার নষ্ট হয়ে যাবে। ভাইয়া এত কষ্ট করে আপনাকে রুটিনের জাস্ট আপনার টেকনিক্যাল ফল্টের কারণে আপনি ল্যাপস করে ফেলবেন। ওকে, নেক্সট আপু বলেন কোন সাবজেক্টে ফর্ম ফিল আপ করবেন? পালমোনোলজি। হোয়াই, কেন? বেসিকে দিতে যাচ্ছেন না। ওকে, আপনি কোন সাবজেক্ট? ডার্মাটোলজি। হোয়াই, কেন? পড়তে ভালো লাগে। গুড, ভেরি গুড। এই মোটামুটি আপনি কনফিডেন্ট আপনি কোন সাবজেক্টে দিবেন, এটা অনেক বড় ব্যাপার। না হলে ফর্ম ফিল আপের ওই ল্যাপটপ খুলে আবার একদিন নষ্ট হবে। একে জিজ্ঞেস ফোন দিবেন, বায়াস্ট, হ্যাঁ। তবে এগুলো ক্ষেত্রে অনেকে আছেন, কেউ কি আছেন যে এখনও সাবজেক্ট চয়েস করেন নাই, স্টিল নাও কনফিউজড? একজনও নাই, সবাই ফিক্সড। ভাই আপনি কোন সাবজেক্ট? নিউরো সার্জারি, ফিক্সড, ভেরি গুড। আপনি? পালমোলজি। আচ্ছা, অনকোলজি খুব ভালো সাবজেক্ট। মেডিকেল নাকি রেডিয়েশন? অনকোলজি। অনকোলজির ভিতরে কিন্তু অনেকগুলো আবার ভাগ আছে। ওকে, তাহলে মোটামুটি ফিক্সড যে আপনারা, আমরা যে এখানে কজন আসছি কারো মনে হয় না সাবজেক্ট নিয়ে ডিসকাস করার কি আছে। তবে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। আপনি রেসিডেন্সি পরীক্ষা বছরে অনলি একটা পান। সো সাবজেক্ট চয়েসের বেসিক প্রিন্সিপাল হচ্ছে আপনাকে সেই সাবজেক্টেই পরীক্ষা দিতে হবে যেই সাবজেক্টে চান্স পাওয়ার মতো আপনার প্রিপারেশন আছে। ক্লিয়ার? আপনার প্রিপারেশন 130 বা 135, আপনি এখন যদি 150+ কোনো সাবজেক্টে দেন, ওই বছরটাই আপনার চলে যাবে। সো অবশ্যই আমাদের সবারই কিছু না কিছু চয়েস থাকে, ঠিক না? যে ছোটোবেলা থেকে যেমন আপু বললো যে ওনার স্কিন ভিডি ভালো লাগে, বাট আপনাকে প্রিপারেশন থাকতে হবে। স্কিন ভিডি পেতে গেলে দেখা যাচ্ছে প্রায় 140 অ্যারাউন্ড নাম্বার লাগবে। সো আপনি যদি কনফিডেন্ট না হন যে আপনি 140, দ্যাট মিনস অ্যারাউন্ড কত পার্সেন্ট? 70% নাম্বার তোলার মতো আপনার ক্যাপাসিটি আছে, আই ডোন্ট থিঙ্ক যে একটা বছর লস করা, কারণ একটা বছরের লাইফে অনেক বেশি ফ্রাস্ট্রেটেড। সামনের বছর করোনার বদলে আরও কিছু যে আসবে না তার কোনো গ্যারান্টি নাই, ঠিক না? সো অনেক বেশি কমপ্লিকেটেড। সো আর যেহেতু আমরা অনেক দিন ধরে পরীক্ষা দিচ্ছি, বা একটা বছর লস করা মানে বিশাল ব্যাপার, মেডিকেল সায়েন্স অনেক পিছিয়ে যাই। সো অবশ্যই আপনাকে আপনার প্রিপারেশন জানতে হবে যে আপনি কতটুকু নাম্বার তুলতে পারবেন। এখন এটা থেকে অনেকে কোশ্চিন করে বলা যে আমি আসলে কত নাম্বার পাবো, আমি তো নিজেই জানি না। এই অ্যাসেসমেন্টটাও থাকতে হবে, ঠিক না? কোন কোশ্চেন আছে? হ্যাঁ, শিওর, একটু জোরে শোনা যায় না? ও মাস্ক আমি কেন পড়ছি এটাও মাথায় রাখতে হবে। হ্যাঁ, মাস্ক পরে লাইভ করছি, কারণ আমি নিজেও অলরেডি হসপিটাল থেকে আসলাম, তারপর গ্রিন লাইফ থেকে আসতেছি। আমি যে করোনার ভাইরাস নিয়ে আপনার কাছে আসতেছি না, তার কোনো গ্যারান্টি নাই। এই সময় যদি আমি আপনাকে ইনফেক্ট করি বা আপনার ফ্যামিলির একজন এফেক্টেড হয়, 15 থেকে 20 দিন আপনার চলে যাবে। সো আমি চাই না যে আমার কারণে আপনার এই পরীক্ষা যে এমনি আছে আর মাত্র 40 দিন, সেখানে এরকম কিছু একটা ঘটনা ঘটুক। চাইলে আমি খুলে করতে পারতাম, বাট আমি চাই না, যে কারণ আমি নিজে যে ইনফেক্টেড কিনা বলা খুব কঠিন। কিছুদিন আগে আমার স্যার অলরেডি করোনা এফেক্টেড, কোয়ারেন্টাইন শেষ করে আসলো। আমি অবশ্য টেস্ট করছি, নেগেটিভ। এটা ওটার সাথে না? ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তো এটা ওই কারণে আসলে এই 2-3টা জিনিস গেল। আরেকটা জিনিস আই থিঙ্ক খুব সময় আমি যেটা ফিল করছি, আপনারা এর আগে কেউ রেসিডেন্সি কে পরীক্ষা দিচ্ছেন এর আগে? ওকে,
ভেরি গুড, একজন মনে হয় একটু ফ্রেশার। সো পরীক্ষার টাইম পাওয়া যায়? পাওয়া যায় না? পরীক্ষার টাইম পাওয়া যায় না? কোশ্চেন হচ্ছে কেন যায় না? তাহলে এবারও তো পরীক্ষা দিবেন, একই উত্তর হবে, ভাই সবই তো জানতাম কিন্তু কিছু তো পারলাম না, সময় কুলাইতে পারলাম না। তো এটা একটা টেকনিক্যাল এরর, যে জিনিসটা আমাদের সাথে খুব বেশি হয়, যে আমরা সময় পাই না। বাট আপনাকে একটা প্রিজামটিভ আইডিয়া নিয়ে যেতে হবে যেন আপনি সময় পান, তাহলে আপনাকে বুঝতে হবে আপনার টাইমটা কিল হয় কোথায়। ভেরি ডিফিকাল্ট। আপনার 200টা কোশ্চিন ভাই অলরেডি বলে গেল, প্রায় 1200 লাইন আপনাকে পড়তে হচ্ছে, হাতে আছে টাইম কত? 180 মিনিট। সো আপনি আজেরাভাবে কোনোভাবেই কোনো টাইম নষ্ট করতে পারবেন না। তাহলে আপনার টাইম নষ্ট হয় কোথায় সেটা আইডিয়া রাখতে হবে। আপনারা তো পরীক্ষা দিচ্ছেন, টাইম নষ্ট হয় কোথায়? প্রথম দিকে অ্যাডাপ্টেশনের সমস্যা, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। ভাই এটা নিয়ে আপনার সাথে আরও ডিসকাস করবো যে আপনি পাওয়ার আওয়ারে কীভাবে পরীক্ষা দিবেন। আমি খুব বেশি সমস্যা হয়, যেমন আমি এক্সাম্পলটা খুব দিই। লাস্ট রেসিডেন্সি আর ডিপ্লোমাতে একটা কোশ্চিন আসছিল রিগার্ডিং ভার্নিক্স ক্যাজিওসা, 5টা স্ট্রিম দিছে। হোয়াট ইজ ভার্নিক্স ক্যাজিওসা? এটা কোন চ্যাপ্টারের কোশ্চিন? ওকে, কোন সাবজেক্টের কোশ্চিন? অ্যানাটমির কোশ্চিন। এমব্রায়োলজি, হিস্টোলজি, আপার লিম্ব, লোয়ার লিম্ব? মেবি এমব্রায়োলজি, এটা গাইনির কোশ্চিন। ওকে, তাহলে থিমটা হচ্ছে ভার্নিক্স ক্যাজিওসা হচ্ছে একটা বাচ্চা যখন পেটের ভিতরে থাকে তার যে স্কিনের স্কিনগুলো থাকে সেগুলোকে ভার্নিক্স ক্যাজিওসা বলে। তাহলে কোশ্চিনটা হচ্ছে, আমি একটা কোশ্চিনের স্ট্রিম বললাম, যে স্ট্রিমটা কি, কোন চ্যাপ্টার, ওই সাবজেক্টের কোন চ্যাপ্টার থেকে আসতে আমি কিছুই জানেন না, হইতে পারে না এরকম জিনিস অনেক জিনিসই হতে পারে যে একদম ফ্রেশ। তাহলে আপনাকে টেকনিক্যাল হইতে হবে। আপনি করেন কি, কোশ্চিনের স্ট্রিমটা পড়েন, এটা জানি কোন চ্যাপ্টার, 1 মিনিট চিন্তা করেন, 5টা স্ট্রিম আবার পড়েন, একটা স্ট্রিম তো আল্লাহ দিলে পারেন। আপনি পারবেন কেমনে 5টা স্ট্রিম? আপনি তো কোশ্চিনের হেডিংই পারেন না। রিডিং দেন, আশপাশে তাকায় দেখেন কেউ নাই, 5টা ট্রু দিয়ে চলে আসেন। যেই কাজটা আপনি 1 মিনিট আগে করতে পারতেন, অলরেডি আপনি 3 মিনিট একটা কোশ্চেনের পিছনে অলরেডি কী করেন, লস করে দেন। এই যে আপনি পরীক্ষা দিতে যাবেন, স্বাভাবিক ব্যাপার, কখনোই আপনি 100% কমন পাবেন না। প্রত্যেকবারই 25 থেকে 30টা কোশ্চিন আসবে ব্র্যান্ড নিউ, আপনার কোনো আইডিয়াই থাকবে না, হবে না, এটা কিন্তু স্বাভাবিক ঘটনা। তাহলে এই যে 25টা 30টা কোশ্চিন, আমি বলবো না যে আপনি কোশ্চিনটা পড়বেন, অবশ্যই পড়বেন, স্ট্রিমগুলো পড়বেন, কিন্তু এগুলো জায়গায় টাইম লস করা যাবে না। আপনাকে এইটুকু সেন্স থাকতে হবে যে এই জিনিসটা আমি জানি না, ভেরি আনলাইকলি যে এটার পিছনে আমি টাইম ওয়েস্ট করে আমি এখান থেকে কিছু গেইন করতে পারবো। আপনি একবার স্ট্রিম রিডিং দিলেন, পারলেন, না পারলে সাথে সাথে 5টা ট্রু বা 5টা ফলস দিয়ে আসতে হবে। ক্লিয়ার? অবশ্যই চেষ্টা করবেন আপনার যে কোশ্চিনটা থাকবে সাথে, কোশ্চিনটা একটা মার্কিং করতে। লাইক 160 কোশ্চিন এটা আসছে যেটা আপনি পারছেন না, আপনি 5টা ট্রু বা 5টা ফলস দিচ্ছেন, কোশ্চিনে পেন্সিল দিয়ে কী করবেন, এটা মার্ক করে যাবেন। আপনি পরীক্ষা দ্রুত শেষ করার চেষ্টা করবেন। যদি আপনার হাতে সময় থাকে আপনি ফিরে আসবেন, ফিরে এসে দেখবেন যে কোনটা আপনার সার্কেল করা ছিল, কোনটা আপনি কনফিউজ ছিলেন, ইনস্ট্যান্ট অ্যান্সার পারেন নাই, সেগুলো অ্যান্সার করার চেষ্টা করবেন। আরেকটা যেটা, এটা বোঝা গেছে, আমি বোঝাতে পারছি থিঙ্কিংটা। আরেকটা যেটা আপনাদের খুব বেশি সমস্যা হয়, যেমন অ্যানাটমিতে ডেরিভেটিভস কোশ্চিন আসবে ফিক্সড 3টা, এমব্রায়োলজি থেকে 3টা ফিক্সড কোশ্চিন আসবে। সো একটা কোশ্চেন আমি বলে দিই, ফ্যারেঞ্জিয়াল আর্চ অথবা নিউরাল ক্রেস্ট গ্যারান্টেড আসবে। ফ্যারেঞ্জিয়াল আর্চের ডেরিভেটিভ মনে আছে? ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল আর্চ, ভেরি গুড, আপনি চেষ্টা করেন। 4টা ফ্যারেঞ্জিয়াল আর্চ, আচ্ছা 4টা বা 6টা, ফার্স্টের ডেরিভেটিভস মনে আছে? চেষ্টা করেন, সমস্যা নেই, না পারলে সমস্যা নেই। মাসল, ভেরি গুড। আর ম্যালিয়াস ইনকাস ছিল, আর গুড, ভেরি গুড, ওনার কিন্তু বেশ ভালো মনে আছে। আচ্ছা, এই যে হঠাৎ করে আমি যেমন ইনস্ট্যান্ট জিজ্ঞেস করছি, উনি কনফিউজ হয়ে গেছে না, জানা জিনিসও ওনার টাইম লাগলো। সেম ঘটনা আপনার সাথে পরীক্ষায় ঘটবে, আপনি পড়ে যাবেন যে হোয়াট আর দ্য প্যারাসাইট দ্যাট পেনিট্রেটস থ্রু স্কিন, দুনিয়ার একটা প্যারাসাইটের নাম আপনার মনে আসবে না। ভেরি কমন থিং, এটাই হবে, বিশেষ করে প্রথম আওয়ারে, ফার্স্ট আওয়ারে। তখন আপনি করেন কি, এগেইন আপনি আবার চিন্তা করা শুরু করেন, এমনি আপনার ব্রেন কাজ করে না। হ্যাঁ, প্রথমে গেলে চোখে এমনি প্যালপিটেশন হয়, ইনভায়রনমেন্টের সাথে অ্যাডাপ্টেশনের সমস্যা হয়। তার মধ্যে আপনি হলে ঢুকেন মোটামুটি 5 মিনিট আগে, হ্যাঁ, যেটা আপনার মিনিমাম 1 ঘন্টা আগে ঢোকা উচিত ছিল, দিয়ে আবার ওয়াশরুম খুঁজে পান না, শার্পনার হারায় যায়। হ্যাঁ, আপনার সাথে একটার পর একটা ব্যাড ইনসিডেন্ট, যেগুলো আইট্রোজেনিক, আপনি চাইলে এগুলো অ্যাভয়েড করতে পারতেন, আপনার সাথে একটার পর একটা ঘটতেই থাকবে এগুলো। হ্যাঁ,
ওকে, তো সমস্যা হয় আপনি জানা জিনিসটা রিকল করতে পারেন না, আপনার ব্রেইন ফার্স্ট আওয়ারে কিন্তু আসলেই রান হয় না, ঠিক আছে? তো সমস্যা হয়, আমরা আবার ওই জায়গায় কী করি, এই জিনিস পারবো না কেন, পারতেই হবে আমাকে, আমি তো পড়ে আসছি। 5 মিনিট চিন্তা করেন, আলটিমেটলি আবার কিন্তু ব্রেন থেকে কিছু বের হয় না, আরও বেশি হতাশ হন। পরের কোশ্চিনেও যে দেখা যায় আপনি এটাও জানতেন, সেটাও আর অ্যান্সার করতে পারতেছেন না। ইট ইজ এ আইট্রোজেনিক ফল্ট। তাহলে আপনি কী করবেন? হ্যাঁ, মনে নাই পড়তে পারে, বিশেষ করে ফার্স্ট আওয়ারে আপনার সাথে এটা খুব বেশি ফ্রিকোয়েন্টলি হবে। হ্যাঁ, হতাশ হওয়ার কিছু নাই, সেম ফর্মুলা। আমরা কী করবো তাহলে? কী করতে পারি? নেভার এভার। আমি কখনো স্কিপ করতে বলি নাই, আগেরটা তো অবশ্যই আপনাকে, কারণ আপনি স্কিপ করে ফিরে আসতে পারেন কিনা সন্দেহ আছে, আপনাকে অ্যান্সার করে যেতে হবে। হ্যাঁ, কারণ স্কিপ করে কোনটা স্কিপ করে গেছেন, আবার একটা যে স্কিপ করবেন দেখা যাবে 6-এর উত্তর আপনি 7 মিস উল্টাপাল্টা করে ফেলবেন। গ্যাপ রাখা যাবে না, চেষ্টা করতে হবে প্রত্যেকটা ফিল করতে। এটা একটা টেকনিক্যাল অ্যাসপেক্ট। যখন আপনি অ্যান্সার স্ক্রিপ্টে একটা বা দুইটা গ্যাপ রাখবেন, ওটা আর মিলাইতে পারবেন না, পরে দেখা যাবে যে গোটা 10-20-30টা আপনি একদম ভুল সিরিয়ালে পূরণ করছেন। সো প্রত্যেকটা স্টেম বাই স্টেম কিছু না কিছু অ্যান্সার করে যাওয়াটা বেস্ট। হ্যাঁ, সবার লেভেল তো একরকম থাকে না। ওকে, তাহলে এটাতে ওই আগের ফর্মুলাটাই অ্যাপ্লাই করবো, যে আমরা ইনস্ট্যান্ট 5টা ট্রু বা 5টা ফলস দিয়ে যাবো, যেহেতু আমার মনে পড়ছে না, মারামারি তো করা যাবে না, আমাকে তো আরও কোশ্চিন আছে। হ্যাঁ, সেগুলো তো অ্যান্সার করতে হবে। তাহলে 5টা ট্রু বা ইনস্ট্যান্ট 5টা ফলস দিব, এবং অবশ্যই মার্কিং করে রাখবো যে এই জিনিসটা আমি জানতাম, আমার মনে পড়ছে না। আপনি যান 200টা শেষ করে পরীক্ষা শেষ করেন, 2:30, 2 ঘন্টা 30 মিনিটের ভিতর আপনার হাতে 30 মিনিট থাকবে। আপনি ফিরে আসেন, ফিরে এসে যেগুলো জিনিস আপনার মনে পড়ছিল না, এখন দেখবেন 3 ঘন্টা 2.5 ঘন্টা যাওয়ার পর আরও ডাইভার্সিটির স্ট্রিম আপনি অ্যান্সার করবেন, কোশ্চিন অ্যান্সার করবেন, আপনার অনেক কিছু মনে পড়া শুরু করবে। বুঝতে পারছি? হ্যাঁ, শিওর। আপনি তো সব পেন্সিল দিয়ে করছেন, মুছে ফেলতে পারবেন, মুছে ফেলতে পারবেন, রাবার দিয়ে মুছে ফেলতে পারবেন, সমস্যা হবে না। হ্যাঁ, পেন্সিল দিয়ে তো পরীক্ষা কলম ইউজ করতে হয় পরীক্ষায়। গুড, একটা জায়গায় কিন্তু কলম ইউজ করতে হয়। হ্যাঁ, এটা ভাই আপনাদের, হ্যাঁ, পরীক্ষা দেন নাই, আচ্ছা। তাহলে একটা জায়গায় শুধু কলম, বাকি সব জায়গায় পেন্সিল, তো চাইলে মুছা যাবে, সমস্যা কিছু নেই। আবার মুছতে মুছতে আবার পিসটা ছিঁড়া যাবে না। হ্যাঁ, তাহলে এরকম কিছু ছোটোখাটো টেকনিক্যাল অ্যাসপেক্ট আছে, আমি বুঝতে পারছি। টাইম ওয়েস্ট করা যাবে না, এবং প্রত্যেকবার পরীক্ষার পর আমার যে এক্সপিরিয়েন্স, পরীক্ষার পর আপনাদের অনেকে আমাদের সাথে দেখা করতে আসবে, এবং প্রত্যেকে একই কথা বলবে যে ভাই পরীক্ষা খুবই ভালো ছিল, কোশ্চিন সব কমন, বিশেষ করে শেষের দিকে তো সবই কমন পাচ্ছিলাম, সময় ছিল না। এই কথা যেন শুনতে না হয়, শেষের দিকে সব কমন, আপনি যদি সময় না পান ওইবার আপনার চান্স হবে না, কমন জিনিস মিস করা যাবে না। ক্লিয়ার? সো টেকনিক্যাল আপনাকে জানতেই হবে, মাথাটাকে কুল রাখতে হবে, খুব বেশি কনসেন্ট্রেশন দিতে হবে পরীক্ষায়, একদম ফুল কনসেন্ট্রেশন। আমি কী করছি, কী করতে চাচ্ছি, কয় নাম্বার অ্যান্সার করছি, একসাথে ব্রেন শার্প রেখে অ্যান্সার করতে হবে। উল্টাপাল্টা আপনি পরীক্ষা দিচ্ছেন আর ক্রিকেট ম্যাচ, ফুটবল ম্যাচে চিন্তা করবেন, পরীক্ষার হলে বসে চিন্তা করবেন না 4টার দিকে তো রেজাল্ট দিবে, আমার কী হবে, এরকম চিন্তা ব্রেনে আনা যাবে না। এগুলো আসতেই থাকবে আপনার ব্রেনে, একটার পর একটা আসতেই থাকবে, এইভাবে করা যাবে না, ফুল কনসেন্ট্রেশন। এবং অবশ্যই এর জন্য যদি আপনি আগে থেকে সেম স্টাইলে পরীক্ষা দেন বেটার। যদি আবার করোনার কারণে কিছু করার নাই, আপনারা অনেকেই হয়তো পরীক্ষা দিতে পারে নাই, তবে যদি মক টেস্ট হয়, যদি করোনার কোনো ঝামেলা না থাকে, মক টেস্ট হয়, আই থিঙ্ক অ্যারেঞ্জ করা পসিবল হবে। আমার সাজেশন থাকবে অবশ্যই যেন আপনি মক টেস্টটা দেন, সেই ক্ষেত্রে হয়তো আপনার কিছুটা ওরিয়েন্টেশন হয়ে যাবে। এই তো মোটামুটি টেকনিক্যাল অ্যাসপেক্ট। আর আরেকটা জিনিস, অ্যানাটমির ক্ষেত্রে আপনাদের আরেকটা জিনিস খুব বেশি লক্ষ্য করা যায়, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, মানে অবজারভেশন। বিভিন্ন সময় স্টুডেন্ট পড়াইতে আমার অভিজ্ঞতা হয়েছে যে অন্য জায়গায় যেখানে আপনি স্কিপ করার কথা সেটা স্কিপ করেন না, অ্যানাটমির কোশ্চেন দেখলে আপনি 5টা ট্রু 5টা ফলস দিয়ে চলে যান, যে কাজটা অন্য জায়গায় করতে হইতো। অ্যানাটমি কোশ্চেন পড়েন না পড়েন, আগেই 5টা ট্রু। ইউজুয়ালি দেখা যায় অ্যানাটমি স্ট্রিমগুলো একটু বড় থাকে, একটু কমপ্লিকেটেড ওয়েতে লেখা থাকে, সহজ জিনিসটা একটু ইলাবোরেট করে আপনার কাছে জানতে চায়, এবং ইলাবোরেট আপনি পড়তে চান না, এটা আপনার কী বলবো টেন্ডেন্সি ডেভেলপ করে যায়। হ্যাঁ, আপনি অজানা জিনিস পড়তে পড়তে টাইম নষ্ট করতেছেন, সেটা আপনার মাথায় আসে না। আর হয়তো বা জানা জিনিস একটু বড় করে লিখছে কোশ্চিনটা, আপনার আর পড়তে মন চায় না। সো এইরকম করা যাবে না। আমি একদম ফার্স্টে যখন এখানে ক্লাস নিতে আসি এই জিনিসটা খুব বলতাম, প্রতি ব্যাচে বলতাম, এবং পরীক্ষার পর 2-3 জন এসে আমাকে এই সেম ফিডব্যাক, আপনি যে সাবজেক্ট পরীক্ষা পালমোনোলজি, উনি পালমোনোলজিতেই আছে, আমার সাথে বিএসএমইউতে আমার সাথে রেগুলার দেখা হয়, করোনার আগে রেগুলার সকালে নাস্তা করতে যে দেখা হয়, তবে প্রত্যেক দিন একই কথা, ভাই আপনার ওই কথাটা খুব কাজে লাগছে, অ্যানাটমি কোশ্চিন পড়ে অ্যান্সার করতে হয়। আমি জীবনে অ্যানাটমি কোশ্চিন পড়তাম না, ওইবারই পড়ছি, প্রত্যেকটা জিনিস আমি পারছি। উনি ভয়ই পড়তো না, হ্যাঁ, যে অ্যানাটমি আমি কেন পারবো, নিজের উপরই কনফিডেন্ট নাই, আমাকে দিয়ে অ্যানাটমি হবে না,
কিছু তো পড়ছেন, আপনি স্বাভাবিকভাবে সব পারবেন না, বাট কিছু তো পারবেন। প্রথমেই যদি আপনি স্কেপ করেন, এরকম একটা টেন্ডেন্সি গ্রো করেন, মাথায় একটা সেট আপ নিয়ে যান পরীক্ষায়, তাহলে তো আপনার ব্রেন বলবেই, কারণ ওই সময় তো আপনার নিজের উপর কন্ট্রোল থাকে না, হাত কই পা কই কোনো সেন্স পাওয়া যায় না। হ্যাঁ, সো এরকমভাবে কাজ করা যাবে না, একটু চেষ্টা করতে হবে পড়ে পড়ে। আর লাস্ট মোমেন্টে আমার মনে হয় না যে নতুন করে আপনাকে অ্যানাটমি নিয়ে বলার কিছু আছে। আপনাদের স্পেসিফিক কোনো সমস্যা আছে অ্যানাটমিতে? এনিওয়ান? হ্যাঁ হ্যাঁ, গুড, ভেরি গুড, ওকে। সো আচ্ছা, জিনিসটা খুব একটা ভালো বা এরকম কথা না, আপনাকে এটা প্র্যাকটিস করার ওয়ে জানতে হবে। যেমন আপনি ফার্স্ট পেজটা বের করেন, ওকে, জিনিসটা আসলে কীভাবে ইউজ করতে পারেন বা আপনার আসলে কী কাজে লাগবে, বা আমাদের থিঙ্কিংটা কী ছিল বইটা শুরু করার সময়। সো ফার্স্ট পেজ দেখা যাচ্ছে না, একটা ছবি দেখা যাচ্ছে, যাদের কাছে নেই ওনার কাছে একটু, আই থিঙ্ক আমার কাছে আছে, আমি আপনাকে একটু দেখাই। তো থিঙ্কিংটা এরকম ছিল, আসলে অ্যানাটমি মানেই অ্যাটলাস, ঠিক না? তো অ্যাটলাস আমাদের কীভাবে হেল্প করতে পারে, লাইক প্রথম ছবিটা দেওয়া আছে, দেখতেই পাচ্ছি অ্যাবডোমেনে ব্লাড সাপ্লাই, এই ছবি আপনি অসংখ্যবার দেখছেন। এখন থিঙ্কিংটা হচ্ছে তার ঠিক নিচে একটা লাইন লিখে আছে যে অ্যাবডোমেনে কোন অর্গানগুলোর ব্লাড সাপ্লাই ফ্রিকুয়েন্টলি পরীক্ষায় আসে, বিশেষ করে লাস্ট কয়েকবার আসে। লাস্ট পরীক্ষায় আসছে প্যানক্রিয়াস, সরি লাস্ট যেটা হলো রেসিডেন্সি, সেখানে আসছে সুপ্রানাল গ্ল্যান্ড, তার আগের বছর আসছে প্যানক্রিয়াস, তার আগের বছর আসছে টেস্টিস। তো যেগুলো খুব কমন বা যেগুলো ফ্রিকুয়েন্টলি পরীক্ষায় আসে সেই কোশ্চিনগুলো লিখা আছে। তাহলে আপনি এটা কীভাবে ইউজ করবেন, যদি এখন আপনি লাস্ট টাইম প্রিপারেশন নিতে যাবেন, আপনার হাতে যদি বইটা থাকে, এখানে লিখা আছে যে কোন কোন অর্গানের ব্লাড সাপ্লাই পড়তে হয়, লিখা আছে না? কি লিখা আছে ফার্স্টে? স্টোমাক, ডিউডেনাম, প্যানক্রিয়াস। তাহলে প্যানক্রিয়াস যেহেতু আসছে, আপনি মনে বলতে পারবেন আমাকে প্যানক্রিয়াসের ব্লাড সাপ্লাই? স্প্লিনিক আর্টারি থেকে আসে, ভেরি গুড। আর টোটাল 3টা জায়গা থেকে আসে। গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারির একটা ব্রাঞ্চ আসে, নাম বলতে পারবেন? সেটা হচ্ছে সুপিরিয়র প্যানক্রিয়াটিকোডিউডেনাল আর্টারি। আরেকটা আছে বাদ, ইনফিরিয়র প্যানক্রিয়াটিকোডিউডেনাল আর্টারি ইজ দ্য ব্রাঞ্চ অফ সুপিরিয়র মেজেন্টিক আর্টারি। ওকে, নেক্সট কি লেখা আছে? সুপ্রানাল গ্ল্যান্ড, এটা লাস্ট রেসিডেন্সি কোশ্চিন ছিল। এনিওয়ান? সুপ্রানাল গ্ল্যান্ডের ব্লাড সাপ্লাই, এটা পারতেই হবে। 3টা তো আমিও জানি, নাম বলতে হবে। সুপিরিয়র, সুপ্রানাল, মিডিল, ইনফিরিয়র। মিডিলটা কার ব্রাঞ্চ? ভেরি গুড। কোন ধরনের ব্রাঞ্চ? ডিরেক্ট ব্রাঞ্চ। ভেন্ট্রাল নাকি ল্যাটারাল নাকি পোস্টেরিয়র? ল্যাটারাল ব্রাঞ্চ। এই তো জিনিসটা হচ্ছে, যখন এটা কাজে লাগবে আপনার রিভিশনের সময়, এই যে আপনি পড়বেন, এই জিনিসগুলো পড়া হলো, পরের পৃষ্ঠা চলে যাবেন। পরের পৃষ্ঠা তো সেম, একটা ছবি দেওয়া আছে, যে ছবি থেকে কোশ্চিন আসে ফ্রিকোয়েন্টলি। কিসের ছবি এটা? অ্যাবডোমিনাল অ্যারোটা এবং ইনফিরিয়র ভেনা কাভার ছবি দেওয়া আছে, এবং ওখান থেকে কী কোশ্চিনটা আসে সেটাও লেখা আছে। কী কোশ্চিন লেখা আছে? ব্রাঞ্চেস অফ অ্যাবডোমিনাল অ্যারোটা। কী পড়তে হয় এখান থেকে? এই যে অ্যাবডোমিনাল অ্যারোটা ব্রাঞ্চ, কয় ধরনের ব্রাঞ্চ? ভেন্ট্রাল, ল্যাটারাল, ডর্সাল। আচ্ছা, ভেন্ট্রাল ব্রাঞ্চ কী কী? শেষ, এই কোশ্চিন পড়া শেষ, আপনি পরের ছবিতে পড়ে যাবেন। তাহলে এই যে ছবি দেখে দেখে প্র্যাকটিস অ্যানাটমির ক্ষেত্রে এটা খুবই ইম্পর্ট্যান্ট। আপনি যে জাস্ট কোশ্চিনগুলো ছবির নিচে যেগুলো ছবি পরীক্ষা আসে ঠিক সেগুলোই হাইলাইট করা আছে, আজ এর কোনো কোশ্চিন দেওয়া নাই। তাহলে জাস্ট এইভাবে যদি আপনি পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টায় যান, আই থিঙ্ক মোর দেন এনাফ। যেখানে যেখানে আটকা যাবেন, আপনার হাতে শিট আছে, ম্যাট্রিক্সের মেন ভলিউমের বই আছে, মোর দেন এনাফ। ক্লিয়ার এটা? তাহলে এই বই পড়া যাবে না, এইভাবে প্র্যাকটিস করতে হবে, যেটা যেটা আটকাবেন। আই থিঙ্ক এখানে যে কোশ্চিনগুলো লিখে আছে, এটা পড়লে আপনারা অ্যানাটমিতে আটকানোর কথা না। এটা তৈরি করতে আমাদের 1 বছর সময় লাগছে। এটা গত বছর থেকে প্ল্যানিং করতেছি, কাটতেছি, পড়তে হয়েছে, তারপর ওইগুলো সাজাতে হয়েছে। তো আই থিঙ্ক কিছুটা হলেও তো কাজে লাগবে। 1 বছর ধরে তো চিন্তা অবশ্যই কিছু না কিছু করা হয়েছে। ওকে, আর ভাইয়া প্রথমেই 2টা অংশ ভাগ করে ফেলছে, ঠিক না? এই পাশে যেটা, এই সাবজেক্টগুলো আমি এটা বারবার বলি যে এইগুলো আপনি চান্স পেতে গেলে এটা তো বিকল্পই না। আপনার একটা বিল্ডিং বানাতে গেলে যেমন একটা বেসমেন্ট লাগে না, ভিত লাগে, এই সাবজেক্টগুলো আপনাকে সেটা দিবে। বা ঠিক পাশে যে সাবজেক্টগুলো লিখছিল, পাশে কী কী সাবজেক্ট লিখছিল? অ্যানাটমি, ফিজিওলজি, আর এটা হচ্ছে ক্লিনিক্যাল। ভেরি ইম্পর্টেন্ট, বিশেষ করে আপনি যদি একটু ভালো সাবজেক্টে যেতে চান, যেমন নিউরোসার্জারি, পালমোনোলজি, স্কিন ভিডি, এই 3জনের আপনাদের মনে আছে, আর সবার তো আমার মনে নাই। এরকম টপ রেটেড সাবজেক্টে যেগুলো প্রায় 140+ লাগবে, আপনাকে অবশ্যই একটা জায়গায় খুব বেশি জোর দিতে হবে। কোনটা? অ্যানাটমি। আমি অ্যানাটমি পড়াই তাই। কোনটা? পরীক্ষা তো আর কয়দিন পর।
কোনটা জানার কথা? ফিজিওলজি, তাহলে তার বাদ একটাই থাকলো, কোনটা? ক্লিনিক্যাল। ক্লিনিক্যাল থেকে কয়টা কোশ্চিন আসে? অ্যারাউন্ড 45 to 50। আপনাদের সবাইকে একটা যদি মডেল টেস্ট নেই, লাইক মাইক্রোবায়োলজি থেকে 20টা দিব, মোটামুটি সবাই 14-র আশপাশে পাবেন, 14-15 আশপাশে। ক্লিনিক্যাল 20টা দিব, একজন পাবেন 15, একজন পাবেন 1। পরীক্ষা নিলে তাই হবে। ক্লিয়ার? তার মানে আমি বোঝাতে চাচ্ছি আপনার ল্যাকিংস হিউজ অ্যামাউন্টে থাকে, এটা থাকা যাবে না। আপনি চিন্তা করতেছেন আপনি 150+ একটা সাবজেক্টে চান্স পাবেন, আর আপনি ক্লিনিক্যালের প্রিপারেশান নিচ্ছেন 0, কখনোই সম্ভব না। বুঝতে পারছি? সো ক্লিনিক্যালে খুব ভালো একটা ওরিয়েন্টেশন লাগবে। সো যারা সার্জারি ফ্যাকাল্টিতে আছেন, আমি যেহেতু সার্জারির লোক, আমি সার্জারিটা একটু বলতে পারি। বলেন দেখি সার্জারিতে কারা কারা আছেন? অপথলমোলজি আর অর্থোপেডিক্স, খুব ভালো সাবজেক্ট, ভালো প্রিপারেশন লাগবে। অনকোলজি তো মেডিকেল মেডিসিনের ভিতরে চলে গেল। ওকে, তো আপনারা ক্লিনিক্যাল পড়ছেন? ক্লিনিক্যাল পোর্শনটা সার্জারির জন্য কেমনে হবে তাহলে? কেবল প্রিপারেশন নিলে 50 মার্ক। এই প্রত্যেক বছর এই ঘটনাটাই ঘটে। আপনি প্যাথোমাইক্রোতে একদম মুখস্থ, ক্লিনিক্যালে এসে আপনি 0। আর ভালো সাবজেক্ট, যে আমি প্রথমেই বলছি যে আপনার সাবজেক্ট চয়েস সেটাই হবে আপনার প্রিপারেশন দেখে। চিন্তা করেন, একটা পরীক্ষা দিচ্ছেন আপনি 200 মার্কে, তার 50 মার্কের প্রিপারেশন যদি আপনার ভালো না থাকে, হবে? যতই আপনি T20 খেলেন, খুব একটা লাভ কিন্তু হবে না। ওকে, ঠিক আছে। যেহেতু লাস্ট মোমেন্ট, কীভাবে প্রিপারেশন নিতে পারেন ক্লিনিক্যালি? সব শুধু আমি বলি তাহলে কেমন হবে? ক্লিনিক্যালি কী কী পড়তে হয়, বিশেষ করে সার্জারি ফ্যাকাল্টির জন্য আইডিয়া আছে? ওকে, লাস্ট টাইমে যদি আইডিয়া না থাকে, 50 মার্কের জন্য অ্যাটলিস্ট আপনার 5 দিন সময় লাগবে, ঠিক না? তাহলে 5টা দিন আপনি কীভাবে পড়তে পারেন? ক্লিনিক্যাল সার্জারি, ক্লিনিক্যাল সার্জারি থেকে টোটাল 6টা-7টা সেগমেন্টে পড়তে হয়। আই, ইএনটি, জেনারেল সার্জারি, ইউরোলজি, অর্থোপেডিক্স, পিডিয়াট্রিক সার্জারি। কটা বললাম? 6টা। আপনাকে টার্গেট রাখতে হবে, ম্যাট্রিক্সের যে মেন ভলিউম বইটা আছেন আপনার কাছে, সার্জারিতে আপনারা যারা পরীক্ষা দিবেন, ওখানে 6 নম্বর ভলিউমে এই ক্লিনিক্যাল অংশগুলো লেখা আছে। আই, ইএনটি, গাইনি, পিডিয়াট্রিক সার্জারি, অর্থোপেডিক্স, ইউরোলজি। হ্যাঁ, প্রত্যেকটা সেগমেন্ট থেকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চিনগুলো ডিসকাস করা আছে। ক্লিয়ার? আপনাকে যেমন আয়ের কোশ্চিনগুলো মোরলেস ফিক্সড, এই মায়োসিস মাইটাসিসের কজ আসবে, রেড আয়ের কজ আসবে, ইএনটি থেকে সেন্সরি নিউরাল ডিফনেস, কন্ডাক্টিভ ডিফনেস, ঠিক আছে? তারপর এএসওএম সিএসওএম এর পার্থক্য, কমন সাইট, এগুলো কোশ্চিনই কিন্তু বারবার ঘুরে ফিরে আসে। তাহলে আপনার টার্গেট থাকবে এই অংশগুলোতে, যেমন আইএনটি আপনি একদিন পড়তে পারেন, খুব ছোট। গাইনি, পেডিয়াট্রিক সার্জারি, ইউরোলজি একদিনে পড়া সম্ভব। জেনারেল সার্জারিটা পড়তে আপনার অনেক সময় লাগবে, সো ওটার জন্য আপনি 2 দিন রাখতে পারেন। হ্যাঁ, তাহলে জাস্ট ওই বইটা থেকে প্রিভিয়াস কী কী টপিকের কোশ্চেন আসছে, ওই কোশ্চেনগুলো এবং ওই রিলেটেড যে ডিসকাশনগুলো লেখা আছে, মোর দেন এনাফ। আপনাকে নিজের মতো করে একটা রুটিন করে ফেলতে হবে এই শর্ট টাইমে। হ্যাঁ, এবং অবশ্যই অবশ্যই ক্লিনিক্যালের প্রিপারেশন খুব ভালো থাকতে হবে, না হলে কিন্তু ভেরি ভেরি ডিফিকাল্ট, বিশেষ করে ভালো সাবজেক্টের জন্য। হ্যাঁ, তাহলে আমরা এইভাবে একটা প্রিপারেশন নিতে পারি। আর অন্য সাবজেক্টে যারা আছেন, যেমন মেডিসিন, মেডিসিন ফ্যাকাল্টিতে কারা আছেন? অনেক মেডিসিন ফ্যাকাল্টিতে। তো আপনাদের কোনো সমস্যা? কি সমস্যা? কোত্থেকে পড়তে হবে আর কী করতে হবে, বা আপনাদের কোথায় সমস্যা হয়? প্রিপারেশন তো নিচ্ছেন, ডেভিডসনের বক্স পড়তে হয়, ঠিক না? ওকে, সো পড়ছেন কোন কোন চ্যাপ্টার? কিছু কিছু পড়লে কেমনে হবে? সব পড়তে হবে। আচ্ছা, ডেভিডসনের বক্স পড়ারও বেশ কিছু টেকনিক্যাল অ্যাসপেক্ট আছে, আমি ক্লাসে মাঝে মাঝে বলি। পড়ছেন না? ওকে, সো বক্স পড়ার জন্য লাইক কয়েকটা বক্স থেকে ফিক্সড কোশ্চেন, যেমন রিসেন্টলি আসছে আমার যতটুকু মনে আছে, অ্যাকুট লিভার ফেলিওর এর কমপ্লিকেশান খুব কমনলি আছে, অথবা হেপাটিক এনকেফালোপ্যাথি প্রিসিপিটিং ফ্যাক্টর, এটা এর আগের বার আসছে, ঠিক না? তাহলে এই বক্সগুলো যখন পড়তে যাবেন, তখন পড়ার কিছু টেকনিক্যাল অ্যাসপেক্ট আছে। যেমন আপনাকে যদি বলি, একটা পেশেন্ট আসলে লিভার সিরোসিস নিয়ে বা অ্যাকুট লিভার ফেলিওর নিয়ে, তার কী কী কমপ্লিকেশান, এই কোশ্চেনটা আসছে, তো কী কী কমপ্লিকেশান হতে পারে? যেমন আমি যদি বলি তার অ্যাসেটিস হবে, লিভার ফেলিওর, তার জন্ডিস হবে, আচ্ছা তার স্প্লিন কি বড় হইতে পারে? বড় হতে পারে না, পোর্টাল হাইপারটেনশন থেকে বড় হতে পারে। তাহলে এই যে কমপ্লিকেশনের বক্স যখন আপনি পড়তে যাবেন, তাহলে এই 3টা পয়েন্ট কিন্তু আপনি অলরেডি জানতেন, কমন, আপনার মিস যাওয়ার কথা না। বাট এই কমপ্লিকেশন বক্সের ভিতর লেখা আছে তার হাইপোগ্লাইসেমিয়া হবে নাকি হাইপারগ্লাইসেমিয়া হবে। অনেকে আমরা কনফিউজ হয়ে যাব।
এই হাইপার আসলে আর আপনার ব্রেন কাজ করে না। তাহলে পরীক্ষার জন্য দ্যাট ওয়ান ইজ এ ট্রিকি ওয়ান, হাইপোগ্লাইসিমিয়া হবে, আপনাকে মার্ক করতে হবে। আচ্ছা বলেন, মেটাবলিক অ্যাসিডোসিস হবে নাকি অ্যালকালোসিস হবে? কি হবে? ভেরি গুড, মেটাবলিক অ্যাসিডোসিস হবে। তাহলে আপনি যদি কনফিডেন্ট থাকেন তাহলে ওই পয়েন্টের পিছনে আপনার টাইম ওয়েস্ট করার দরকার আছে? নো নিড। আপনি জানেন লিভারের সমস্যা হলে অ্যাসাইটিস হয়, পোর্টাল হাইপারটেনশন হলে স্প্লিন বড় হয়, ঠিক না? তাহলে এইরকম জায়গা যখন বক্স পড়তে যাবেন, বক্সের প্রত্যেকটা পয়েন্ট আপনার পড়ার দরকার নেই। কিছু আপনি এমবিবিএস লেভেলে অলরেডি পড়ে আসছেন, ওগুলোকে এক সাইডে রাখতে হবে। যেগুলো আপনার কনফিউশন লাগতে পারে কি? হাইপোগ্লাইসিমিয়া, হাইপারগ্লাইসিমিয়া, হাইপোক্যালসিমিয়া, হাইপারক্যালসিমিয়া, মেটাবলিক অ্যাসিডোসিস, মেটাবলিক অ্যালকালোসিস, হাইলাইটেড পয়েন্ট। স্যার জানে আপনাকে যদি কোশ্চেন করতে দেওয়া হয় আপনি কিন্তু ওইগুলোই করবেন। ওই অ্যাসিডোসিসের জায়গায় অ্যালকালোসিস দিবেন, হাইপারক্যালসিমিয়ার জায়গায় স্যারও ঠিক আপনার সাথে সেম কাজটাই করবে। তাহলে ওই পয়েন্টগুলো আপনাকে হাইলাইটেড করতে হবে। সব জায়গায় মুখস্থ করে ফেলেন সারাদিন যে একটা পেশেন্টের যদি নিউমোনিয়া হয় বা অ্যাজমা হয়, রেসপিরেটরি ফেল হয়, তো নিউমোনিয়া অ্যাজমা হলে তো রেসপিরেটরি ফেলারই হবে, তার রেনাল ফেলার সবার আগে হবে না, লজিক্যাল ব্যাপার। আর আপনি যদি ওটাই সারাদিন মুখস্থ করতে থাকেন তাহলে হবে? তাহলে আপনাকে পিক পয়েন্ট করতে হবে। হ্যাঁ, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখতে হবে যে কী কী স্ট্রিম আসছে, কী কমপ্লিকেশন জানতে চাইছে, সেগুলো যদি আপনি হাইলাইট করে পড়েন তাহলে দেখবেন পড়াটা অনেক স্কুইজড হয়ে আসবে, ছোট হয়ে আসবে। প্রিপারেশন নিতে, মনে রাখতে অনেক বেশি ইজি হবে। আর ডেভিডসনের বক্স পড়ার কোনো বিকল্প নেই। মেডিসিনের যে 40টা ক্লিনিক্যাল কোশ্চিন আসবে তার ভিতর 25টাই দেখা যাবে যে বক্স থেকে আসছে। ক্লিয়ার? সো ডেভিডসনের বক্সের একটা বই আছে আমাদের, হ্যাঁ, খুব ভালো অ্যাট এ গ্ল্যান্স আপনার প্রিপারেশনের জন্য। সো আপনাকে প্রিপারেশন এমন না যে বক্স একদম টু দি পয়েন্ট মুখস্থ করতে হবে, আপনি কখনোই এইভাবে মেমোরাইজ করে রাখা সো টাফ। আপনার পড়ার অনেক কন্টেন্ট, তাহলে আপনাকে গুছিয়ে নিয়ে আসতে হবে। যখন আপনি একটা জিনিস গুছিয়ে নিয়ে আসবেন তখন দেখবেন না বেটার মনে থাকবে। আপনি যখন পড়বেন এরকম পোর্টাল হাইপারটেনশনের এই বক্সটা থেকে যে এই 2-3টা কমপ্লিকেশন আপনি পড়ছেন, এই 2-3টা আপনি আটকান, এইভাবে যখন গুছিয়ে নেবেন তখন দেখবেন ওগুলো মনেও থাকবে কেমন, অনেক বেটার। ইন জেনারেল যখন পড়তে যাবেন আপনার ব্রেইন আর ইমপ্রেশন নেবে না। হ্যাঁ, তাহলে এইভাবে আপনি গুছাতে পারেন। যেভাবে হোক আপনাকে পড়ে নিতে হবে। আমি বেশ কিছু ওয়ে বললাম, এই তো মোটামুটি। আর কিছু? ফ্যাকাল্টি ওয়াইজ অ্যানাটমি কোশ্চেন একদমই ভ্যারি করে না। যে 25 থেকে 30টা কোশ্চেন আসবে, আপনি বেসিক ফ্যাকাল্টিতে থাকেন, পিডিয়াট্রিক্সে দেন, সার্জারিতে দেন, মেডিসিনে দেন, মোর অরলেস সেম। 1-2টা চেঞ্জ হতে পারে। সো 1-2টা নিয়ে ওরিড হওয়ার কিছু নেই। ক্লিয়ার? ওকে। হ্যাঁ, সব কোশ্চেন, হ্যাঁ, ক্লিনিক্যালে সেম কোশ্চেন একই আসবে, আপনার প্রিপারেশন একই হবে। এবং আপনাদের জন্য খুবই ভাইটাল, একটু ভালো সাবজেক্টে যেতে চাইলে মেডিসিনের ব্রাঞ্চে অবশ্যই অ্যানাটমিতে খুব ভালো একটা নাম্বার তুলতে হবে। হ্যাঁ, কোনো বিকল্প নেই। এক্সট্রিমিটিস থেকে কম্পারেটিভলি কোশ্চেন কম হয়, সো লাইক আপনি আপার লিম যদি পড়তে যান, আপার লিম্বের 2-1টা জায়গা আপনাকে খুব ভালো করে গ্রিপে রাখতে হবে। নাম্বার 1 হচ্ছে ব্রেস্ট, মোরলেস খুবই কমন, ব্রেস্টে একবার না একবার কোশ্চেন আসবেই। সেকেন্ড ওয়ান ইজ ব্র্যাকিয়াল প্লেক্সাস, ভেরি কমন, লাস্ট রেসিডেন্সিতেও কোশ্চেন আসছে। তো ব্র্যাকিয়াল প্লেক্সাসের একটা সাউন্ড নলেজ আপনার থাকতে হবে। আর আপার লিম থেকে ক্লিনিক্যাল কোশ্চেন বেশি করে। কী কী ক্লিনিক্যাল কোশ্চেন? যেমন মিডিয়ান নার্ভ ইঞ্জুরি, আলনার নার্ভ ইঞ্জুরি, তারপর শোল্ডার জয়েন্টের অ্যাবডাকশান, রোটেটর কাফ, এই টাইপের যেগুলো ক্লিনিক্যাল কোশ্চেন আছে এগুলো কোশ্চেন, আর্পস প্যালসি, কমপ্লেক্স প্যালসি, এই টাইপের কোশ্চেন আপার লিম থেকে বেশি আসে। সো আপার লিম থেকে 3টা জায়গায় খুব বেশি জোর দিতে হয়। কী কী বললাম? ব্রেস্ট, ব্র্যাকিয়াল প্লেক্সাস অ্যান্ড ক্লিনিক্যাল। হ্যাঁ, তাহলেই মোটামুটি যে 2টা বা 3টা কোশ্চেন করবে আপনি শিওর 1-2টা পেয়ে যাবেন। আপনাদের যে সাজেশন শিট দিয়ে আছে না, স্বাভাবিক ব্যাপার, এরকম একটা কম্পিটিটিভ এক্সামের সাজেশন যে খুব বেশি আপনাকে একদম অ্যাব্রাপ্ট হাইতে তুলে ফেলবে, জিনিসটা এরকম না। তবে যদি কোনো সাবজেক্ট আপনার প্রিপারেশন খুব দুর্বল থাকে বা আপনি কনফিউজ থাকেন, আপনাকে একটা আউটলাইন দিবে। হ্যাঁ, সো বেটার আপনি যদি একদমই কোনটা সাবজেক্ট সম্বন্ধে একদমই আকাশে বাতাসে থাকেন, কোনো আইডিয়া না থাকে, তাহলে আপনি এটা ফলো করতে পারেন। শর্ট প্রিপারেশনের জন্য আপনাকে হেল্প করবে, বাট কখনোই এটা একদম মানে ইমিউন টাইপ কিছু না যে এখান থেকেই আসবে। হ্যাঁ, এটা হলো আপার লিম। আর আমি যদি বলি লোয়ার লিম্বের ক্ষেত্রে কয়েকটা জায়গা খুবই কমন। যেমন একটা হচ্ছে ওয়েট ট্রান্সমিশন, আমাদের বডি কীভাবে ওয়েট ট্রান্সমিশন হয়, এটা খুব পছন্দের টপিক। পরপর লাস্ট 3 বছরের ভিতর 2বারই আসছে এখান থেকে। তাহলে ওয়েট ট্রান্সমিশন সম্বন্ধে অবশ্যই আপনাকে একটা সাউন্ড নলেজ থাকতে হবে। কোন পা দিয়ে কতটুকু ওয়েট যায়, টিবিয়া দিয়ে যায় নাকি ফিবুলা দিয়ে যায়, পায়ের নিচে যখন আমাদের হিলে যায় তখন সেটা ট্যালাস দিয়ে যায় নাকি ক্যালকেনিয়াম দিয়ে যায়, পায়ের পিছন দিয়ে যায় নাকি সামনে দিয়ে যায়, এরকম বেশ কিছু ফ্যালাসি আছে। এই ফ্যালাসিগুলো খুবই আসে পরীক্ষায়। তাহলে 1 নম্বরে অবশ্যই ওয়েট ট্রান্সমিশন। 2 নম্বরে হচ্ছে লোয়ার লিম্বের মাসেল কম্পার্টমেন্ট অ্যান্ড নার্ভ,
এগুলো খুব পছন্দ। মাঝে মাঝে এই টাইপের কোশ্চেন চলে আসে যে আমাদের নি জয়েন্টের ফ্লেক্সর, নি জয়েন্টের এক্সটেন্সর, অথবা আমি যদি বলি হিপ জয়েন্টের ফ্লেক্সর, হিপ জয়েন্টের এক্সটেন্সর কারা কারা, এগুলো খুব কমনলি জিজ্ঞেস করা হয়। কারণ আপনার কাছে পেশেন্ট আসলে যে হাঁটুতে ব্যথা, আপনি পাটা নাড়ায় দেখেন, তো জানতে তো হবে আপনি কী জিনিস দিয়ে নাড়াচ্ছেন। আপনি মেডিসিন ফ্যাকাল্টি হলো পা নাড়ান, সার্জারি ফ্যাকাল্টি হলো পার তো অন্তত নাড়াইতে হবে, ঠিক না? তাহলে নাড়ানোর পর কী বুঝলেন সেটা বুঝলেন না, কোন মাসল করলো সেটা পারলেন না, তাহলে কেমনে হবে? সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। মাসল কম্পার্টমেন্টগুলো সম্বন্ধে একটা সাউন্ড নলেজ থাকতে হয়। থার্ড একটা জায়গা খুবই কমন, লোয়ার লিম্বে একটা কমন প্রসিডিউর করা হয়, সব ফ্যাকাল্টি, সার্জন, মেডিসিন, ডাক্তার সবাই করে। কি লোয়ার লিম্বে মেডিসিনের ডাক্তার অনেক বেশি করে? নিজাক রিফ্লেক্স, হ্যাঁ এটা অবশ্যই করে। আরেকটা প্রসিডিউর, সেটা হচ্ছে এখানে কি করে, ফিমোরাল ক্যাথেটার করে। খুব কমনলি করে না নেফ্রোলজি ডিপার্টমেন্টে, সার্জারিতেও করে, মেডিসিনে তো অনেক বেশি করে। সো এই ফিমোরাল ক্যাথেটার কোথায় করা হয়? ফিমোরাল ভেইনে। এই ফিমোরাল ভেইন কোথায় থাকে? ফিমোরাল ট্রায়াঙ্গেল। তাহলে ফিমোরাল ট্রায়াঙ্গেল কি, ফিমোরাল শীত কি, ফিমোরাল রিং কি, ফিমোরাল ক্যানেল কি, 4-5টা জিনিস আছে ছোট্ট এই জায়গাটার ভিতর যেখানে আপনি একটা প্রসিডিউর করবেন। তাহলে এই রিলেটেড কনসেপশন খুব ভালো করে আপনার মাথায় রাখতে হবে, এটা পরীক্ষা খুব কমনলি আসে। তাহলে লোয়ার লিম্বে ওয়েট ট্রান্সমিশন, মাসল গ্রুপ, অবশ্যই ফিমোরাল ট্রায়াঙ্গেলের ওই জায়গায় যাবতীয় একটা কনসেপশন আপনার মাথায় রাখতে হবে। আর এরপর ছোটো ছোটো কিছু ক্লিনিক্যাল কোশ্চিন আছে লোয়ার লিম্বে, আপার লিম্বের মতো। যেমন লোয়ার লিম্বের মোস্ট কমন হচ্ছে ফুট ড্রপ। কোন নার্ভের ইনজুরির কারণে হয়? সায়াটিক নার্ভ, নাকি কমন পেরিনিয়াল নার্ভ, নাকি ডিপ পেরিনিয়াল নার্ভ? কমন পেরিনিয়াল। আমি যে তিনটা বলছি তিনটাই ট্রু। কমন, সায়াটিক, ডিপ, তিনটার জন্যই হয়। কোন কম্পার্টমেন্টের সমস্যা হয়? অ্যান্টেরিয়র নাকি পোস্টেরিয়র নাকি ল্যাটারাল? নেক্সট, প্লান্টার ফ্লেকশনের সমস্যা হয় নাকি ডর্সিফ্লেকশনের সমস্যা হয়? ফুট ড্রপ, তাহলে কোথায় সমস্যা? উপরের দিকে তুলতে পারছে না, দ্যাট মিনস ডর্সিফ্লেকশনে সমস্যা। এই তো। আর এই ক্লিনিক্যাল কন্ডিশনটা কখন বেশি হয়? টিবিয়া ফ্র্যাকচার নাকি ফিবুলা ফ্র্যাকচার? এই যে ফুট ড্রপ, টিবিয়া, কারণ টিবিয়া একটু বড় বোন, সবসময় এই সূত্র খাটবে না, হ্যাঁ। এটা হয় ফিবুলার নেক ফ্র্যাকচারে, কারণ এই যে কমন পেরিনিয়াল নার্ভটা ফিবুলার নেকে থাকে, হ্যাঁ। তাহলে ফুট ড্রপের এই যে কমন জায়গা, কারণ ফুট ড্রপের 90% পেশেন্ট আপনার কাছে কি নিয়ে আসবে? ফিবুলার ফ্র্যাকচার নিয়ে, কারণ ওটা থাকেই ফিবুলার নেকে। এই কনসেপশনটা অবশ্যই আপনার পরীক্ষায় ফুট ড্রপ থেকে যদি কোশ্চিন করে এই স্ট্রিম থাকবেই। অথবা ফুট ড্রপ যে হয়েছে, তাহলে এটা পা নিচে আছে না উপর আছে, এটাই যদি আপনি ভুল করে ফেলেন তাহলে তো মহাবিপদ। আপনি ফুট ড্রপের ডায়াগনোসিস মিস করে ফেলবেন। তাহলে প্লান্টার ফ্লেকশনের সমস্যা নাকি ডর্সিফ্লেকশন, এই স্ট্রিমটা অবশ্যই জানতে হবে, আসুক আর না আসুক, হ্যাঁ। তাহলে এরকমভাবে কিছু স্ট্রিম আছে যেগুলো আপনি আই থিঙ্ক শিট যদি পড়েন, এগুলো সুন্দর করে গুছায় লিখে আছে, এর বাইরে কিছু লাগবে না। তাহলে ফুট ড্রপটা অবশ্যই লোয়ার লিম্ব থেকে পড়ে ফেলবেন। এই তো মোটামুটি আপার লিম্ব, লোয়ার লিম্ব, এগুলো একদম না পড়লেই না, হ্যাঁ। আর পড়ার টপিক তো অনেক আছে, সবগুলো আসলে শেষ সময় হয়তো বা আপনি রিভাইজ করতে পারবেন না। ওকে, আর কিছু? হ্যাঁ শিওর। হ্যাঁ, নেগেটিভ মার্ক আছে, একদম ধারণা থাকবে না। খুব ভালো কোশ্চেন। ছেড়ে দিবেন না, কি করবেন? ভেরি গুড কোশ্চেন। নেগেটিভ মার্কিং আছে, উনি একটা জিনিস একদম জানেন না, তাহলে উনি 5টা ট্রু দিবেন নাকি ফলস দিবেন? আমার ফার্স্ট কোশ্চেন আপনাকে, নেগেটিভ মার্ক কত? গুড, জানে না। হ্যাঁ, নেগেটিভ মার্ক হচ্ছে 0.005। তাহলে আপনাকে 1 মার্ক কাটাইতে হলে কয়টা ভুল করতে হবে? আপনি চাইলেও 20টা ভুল করতে পারবেন না, হ্যাঁ। আপনাকে যদি 20টা স্ট্রিম দেওয়া হয়, আপনি যদি চোখ বন্ধ করেও উত্তর দেন, তাও দেখবেন 5টা হয়ে গেছে, হ্যাঁ। জিনিসটা তো দুটোই অপশান, 50-50 চান্স জোয়া খেলার মতো আসবেই। সো ভেরি ভেরি নেগলিজেবল, হ্যাঁ। 100টা পূরণ করলেও সেখান থেকে আপনি 2-3 মার্ক কাটানো অনেক কঠিন ব্যাপার, হ্যাঁ। কারণ 20টা ভুল করলে 1 মার্ক কাটে, সো ওইটা মাথা থেকে ঝেড়ে ফেলেন। আর যদি এরকম হইতো তাহলে তো আমি প্রথমে বলতাম যে জানেন না স্কিপ করেন। আমি বলছি জানেন না, কি করতে হবে? কি করতে হবে বুঝলাম না। সিরিয়াল ওয়াইজ ফিল আপ করতে হবে। বেসিক থিঙ্ক হচ্ছে টাইম ওয়েস্ট করা যাবে না। আধ্যাত্মিক লাইনে চিন্তা পরীক্ষার শেষে তাড়াতাড়ি শেষ করেন, 2.5 ঘন্টার ভিতর চেষ্টা করেন 10-20 মিনিট রিভিশন দেওয়ার। আপনি 10-20 মিনিটে মিনিমাম 10 মার্ক গেইন করতে পারবেন, হ্যাঁ। পরীক্ষা দ্রুত শেষ করার একটা টেন্ডেন্সি থাকতে হবে। আবার এমন না যে এখন টেন্ডেন্সি দ্রুত শেষ করতে বলছে, বুঝে শুনে আগাইতে হবে, হ্যাঁ। নিজের সাথে আপনি নিজেই যদি নিজের ট্র্যাপে ফেলেন তাহলে তো চলবে না। বাট মেন থিঙ্কিং হচ্ছে অবশ্যই
শার্প থাকতে হবে, ফুল কনসেন্ট্রেটেড থাকতে হবে, কখনোই টাইম ওয়েস্ট করা যাবে না। আপনাকে বুঝতে হবে আমি কোন জিনিসটা ছাড়বো, কোন জিনিসটা ধরবো। ক্রিকেট খেলার মতো যখন খুব জোরে একটা বাউন্সার আসবে, সব বাউন্সারে 6 হুক পুল করা যাবে জিনিসটা না, কিছু কিছু সময় ডগ করতে হয়, ঠিক না? বলা ছেড়ে দিতে হয়। তাহলে আপনাকে বুঝতে হবে যে আমি কোন জিনিসটা ছাড়বো, কোন জিনিসটা আমি টাইম ওয়েস্ট করবো। হ্যাঁ, স্যারদের এরকম ট্র্যাপই থাকে। স্যারদের টেন্ডেন্সি কি, আপনি যখন স্যার হবেন, এই পাশে আসবেন, কোশ্চেন করবেন, আপনার টেন্ডেন্সি থাকবে মডারেটর হলে কীভাবে আটকানো যায়। আহামরি কঠিন কিছু আটকাতে লাগে না, আপনাকে একটু উল্টা ডানের জিনিস বামে করে দিলে আপনি আটকা যান। হ্যাঁ, সো এরকম ডানের জিনিস বামে করছে আর আপনি ধরতে পারতেছেন না, এরকম যেন কখনোই না হয়। ক্লিয়ার? হ্যাঁ, শিওর। হিস্টোলজি থেকে অ্যারাউন্ড 8টার মতো কোশ্চেন থাকে, ভেরি ইম্পর্ট্যান্ট। এবং হিস্টোলজির জন্য অবশ্যই আপনাকে সেল অ্যান্ড টিস্যুর ভিতরে কোন টিস্যু, যেখান থেকে লাস্ট 3 বছরে একটা বা দুটো কোশ্চেন আসছে, কানেকটিভ টিস্যু, খুবই ইম্পর্টেন্ট। কানেকটিভ টিস্যু মানে অনেক কিছু, কানেকটিভ টিস্যু সেল আছে, কানেকটিভ টিস্যু হেডিংয়ের ভিতর বোনস আছে, কার্টলেজ আছে, যেখান থেকে কোশ্চেন মোরালেস ফিক্সড। হ্যাঁ, তাহলে আমি দুটো টপিক অবশ্যই পড়তে বলছি, একটা হচ্ছে সেলের যত অর্গানালি, প্রত্যেকটা অর্গানালি ফাংশন, মাইটোসিস মিওসিসের গ্রস পার্থক্য, যেটা আপনি ক্লাস 9 থেকে পড়তেছেন, কিছু না কিছু আপনি ইজিলি পারবেন, সব পারবেন না, কিছু কিছু পারবেন। অ্যান্ড অবশ্যই টিস্যুর ভিতরে মোস্ট ইম্পর্ট্যান্ট কানেকটিভ টিস্যু, দেন মাস্কুলার টিস্যু, এবং সবার শেষে এপিথেলিয়াল টিস্যু। এপিথেলিয়াল টিস্যু থেকে সবার শেষে দেওয়ার কারণ, এপিথেলিয়াল টিস্যু থেকে লাইনিংয়ের বাইরে ইউজুয়ালি কোশ্চেন আসে না। ক্লিয়ার? এবং লাইনিং পড়ার পর আপনার আউটকাম 0ই থাকে। সবার আগে আপনি ওটা দিয়ে যদি পড়া শুরু করেন, যেটা আপনি কিছুই পারেন না, তাহলে আর কেমনে হবে? হ্যাঁ, বাট আপনি বোন, সেল, জয়েন্ট এগুলো চাইলে প্র্যাকটিস করলে গ্রিপে নিতে পারবেন। হ্যাঁ, সো এগুলির জায়গায় বেশি জোর থাকতে হবে। লাইনিং এপিথেলিয়াম বলেই দিলাম, যদি পরীক্ষা আসে ফিক্সড একটাই কোশ্চেন আসবে, সেটা কি? বডির বিভিন্ন জায়গার লাইনিং এপিথেলিয়াম, আইদার সিউডোস্টেরিফাইড অথবা স্কোয়ামাস, এই দুটো সবচেয়ে বেশি আসছে, অথবা কিউবয়েডাল। হ্যাঁ, কমন। আর এগুলো জায়গা থেকেও বারবার প্র্যাকটিস করতে হবে, যেগুলো আমরা ক্লাসে বলি যে যেগুলো জায়গা কোশ্চেন আসেই, যেমন থাইরয়েডের লাইনিং এপিথেলিয়াম বলতে পারবেন কেউ? কিউবয়েডাল, ভেরি গুড। ওভারি, দ্যাট ইজ অলসো কিউবয়েডাল। এগুলো যেগুলো খুব ইম্পর্টেন্ট অর্গান আমাদের জন্য, থাইরয়েডের লাইনিং এপিথেলিয়াম না জানলে মহাপাপ। হ্যাঁ, এগুলো বারবার প্র্যাকটিস করে গ্রিপে রাখতে হবে। এই তো মোটামুটি হিস্টোলজি। আর এর বাইরে হিস্টোলজি আরেকটা সেগমেন্ট আছে, সেটা হচ্ছে সিস্টেমিক হিস্টোলজি। যদি আপনার আগে থেকে একদমই প্রিপারেশন না নেওয়া থাকে, ভেরি ডিফিকাল্ট, বাট আপনি চেষ্টা করবেন 2টা সিস্টেম অবশ্যই পড়ে যাওয়ার অ্যাটলিস্ট। একটা হচ্ছে স্কিন আর একটা হচ্ছে লিম্ফ্যাটিক সিস্টেম। কোন 2টা? স্কিন আর একটা লিম্ফ্যাটিক। চেষ্টা করবেন না সবগুলো দেখে যাওয়ার, বাট যদি একান্তই আপনার প্রিপারেশন না থাকে অথবা আপনি একদম ভয় পান খুব, তাও এই 2টা সিস্টেম মাস্ট। একটা হচ্ছে স্কিন আর এটা হচ্ছে লিম্ফ্যাটিক সিস্টেম। বিশেষ করে স্কিনে কি থাকে ইম্পর্টেন্ট? গ্ল্যান্ড। হেয়ার নিয়ে এত টেনশন নেই, মাথা চুল না থাকলে আপনি কী করবেন? হ্যাঁ, হেয়ার না, গ্ল্যান্ডস। স্কিনের গ্ল্যান্ডগুলো যেন আপনার খুব সাউন্ড একটা নলেজ থাকে, বিশেষ করে সোয়েট গ্ল্যান্ড, সিবেসিয়াস গ্ল্যান্ড, কোথায় থাকে কোথায় থাকে না, খুবই কমন একটা কোশ্চেন। এই টাইপের ছোটো ছোটো জিনিস মিস করা মানে আপনি একদম পরীক্ষায় পিছিয়ে যাবেন। হ্যাঁ, তো এগুলো আই থিঙ্ক আপনাদের অলরেডি গ্রিপে আছে স্কিনের গ্ল্যান্ডগুলো সম্বন্ধে। আর এর পরে যদি আপনি অন্য সিস্টেম পড়তে চান, সিভিএসের কিছু জায়গা থেকে কোশ্চেন আসে ক্যাপিলারি রিলেটেড, গতবারও আসছে, ক্যাপিলারি একটু পড়তে দেখে নিতে পারেন। জিআইটি থেকে মাঝে মাঝে কিছু হিস্টোলজিক্যাল কোশ্চেন আসে, যে জিআইটিতে গবলেট সেল কোথায় পাওয়া যায় না, সাবমিউকোজা কোথায় থাকে না, এরকম ছোটো ছোটো বক্সের কিছু কোশ্চেন আসে। এগুলো আপনি সেকেন্ড স্লটে পড়ে নিতে পারেন। বাট অবশ্যই 2টা সিস্টেম একটু ডিটেলস দেখে যাওয়ার চেষ্টা করবেন। কি স্কিন অ্যান্ড লিম্ফ্যাটিক্স। এই তো মোটামুটি হিস্টোলজি। আর ইমব্রায়োলজি থেকে মোরালেস 3 থেকে 4টা কোশ্চেন আসবে, এবং এই 3 থেকে 4টার ভিতর 90% আসার সম্ভাবনা ডেরিভেটিভস থেকে। সো ডেরিভেটিভস ফুল গ্রিপে থাকতে হবে, মুখস্থ থাকতে হবে। আপনাকে বলার আগে আপনি বলে ফেলবেন যে কোন ডেরিভেটিভস কী, এর কোনোই বিকল্প নাই। অ্যানাটমিতে এমনি নাম্বার তোলা কঠিন, আর এই জায়গাটা খুবই স্কুইজ, চাইলেই আপনি 3 মার্কই গ্রিপ করতে পারবেন। সো ইমব্রায়োলজি ডেরিভেটিভস অবশ্যই পারবেন যদি যেদিন করোনা শেষ হবে, ঠিক কিনা? পরীক্ষার আগে তো আমরা একদিন মাঝখানে চেষ্টা করলাম, আমাদের একটা লাইভ ক্লাস হলো। হ্যাঁ, ওই দিন মনে হয় ইমব্রায়োলজি ছিল, একটু ওগুলো ফলো করার চেষ্টা করেন। যদি সমস্যা হয় আবার বলেন, আমরা তাহলে আবার, কারণ আসলে করোনার ভিতরে গভর্নমেন্ট প্রোটোকল নাই ক্লাস অ্যারেঞ্জ করার, হিসেবে পুলিশ এসে আপনাকেও ধরবে আমাকেও ধরবে। হ্যাঁ, জেলে যাতে কেউ চাই না আমরা, ঠিক না? সো
অনলাইনে যতটুকু করা যায়। হ্যাঁ, তারপরে যদি স্পেসিফিক সমস্যা হয় আপনি পেজে দেন, আমরা ট্রাই করব ওই রিলেটেড, তাহলে আরেকদিন আরেকটা ক্লাস নেওয়ার চেষ্টা করবো ডেরিভেটিভ স্কেল। নিউরো অ্যানাটমিতে কী সমস্যা? নিউরো অ্যানাটমি থেকে নিউরো অ্যানাটমি একটা ভাস্ট জিনিস। হ্যাঁ, আমাদের এখানে যেভাবে পড়ানো হয় সেখানে একটা ক্লাসে নিউরো অ্যানাটমি ফিজিওলজি দুটো একসাথে পড়ানো হয়, এবং এখান থেকে অন অ্যান্ড অ্যারাউন্ড 10টার মতো আপনি কোশ্চেন পেয়ে যাবেন, হিউজ অ্যামাউন্ট। হ্যাঁ, কারণ এটা ফিজিওলজি অ্যানাটমি রিলেটেড। সো এগুলো যখন পড়তে যাবেন, অ্যানাটমি নিয়ে বেশি যেটা সমস্যা হয়, অ্যানাটমি নিউরো অ্যানাটমি নিয়ে এত হেডেক নেওয়ার কিছু নেই, সিলেক্টিভভাবে পড়তে হবে। আপনাকে আগে গোটা জিনিসটাকে 5টা-6টা সেগমেন্টে ভাগ করতে হবে, তাহলে অ্যানাটমিটা আপনার জন্য পড়া খুব ইজি। যেমন আপনার গ্রস ভাগ কি? ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড, ঠিক কি না? তাহলে স্পাইনাল কর্ডটা আপনাকে অবশ্যই পড়তে হবে। এর ব্লাড সাপ্লাই কি, কোনটা আটারি? স্পাইনাল আটারিগুলো কোত্থেকে আসে, ওই আটারিটা কোত্থেকে আসে, স্পাইনাল কর্ডের সেগমেন্ট কোনটা, কোথায় মোটা কোথায় চিকন, কর্ডাই কিউনা জিনিসটা কি। তাহলে স্পাইনাল কর্ড অ্যানাটমি একটা। নেক্সট আপনাকে পড়তে হবে ব্রেইনের যে অংশটা, এর 3টা পার্ট, ফোর ব্রেন, মিড ব্রেন, হাইন্ড ব্রেন, ঠিক না? কোন পার্টে কি ফাংশন, কি ফাংশনাল এরিয়া থাকে এবং তার ব্লাড সাপ্লাই। এর বাইরে কিন্তু বেশি কিছু নাই, এমন না যে আপনাকে একদম ডিটেলস জানতে হবে। তাহলে এটা একটা সেগমেন্ট। হ্যাঁ, তার পরের সেগমেন্ট হচ্ছে ছোট, যেমন হচ্ছে সেরেবেলাম, হিউজ ইম্পর্টেন্ট। সেরেবেলামে নর্মাল ফাংশন এবং সেরেবেলার লেশন হলে অ্যাবনর্মাল কী কী ফাংশন, ইনফিনিটি স্টার, এটা পরীক্ষায় আসবেই। তাহলে বলতে পারবেন সেরেবেলার লেশন হলে কী কী পাওয়া যায়? ডিসডাইরেক্টোকাইনেসিয়া, তারপর অ্যাটাক্সিয়া পাওয়া যায়। হোয়াট ইজ ডিসডাইরেক্টোকাইনেসিয়া? ওকে, এরকম। আচ্ছা, তাহলে আমি জাস্ট একটা জিনিস বলি, আপনার রাইট সাইডের সেরেবেলার হেমিস্ফিয়ার, কোন সাইডের? রাইট সাইডের সেরেবেলার, গুড, রাইট সাইডের। বডির কয়েকটা জায়গা আছে যেখানে ইপসিল্যাটারাল সমস্যা হয়। কী কী? যেমন একটা হচ্ছে সেরেবেলাম, আরেকটা এটা পরীক্ষা আসছে রেসিডেন্সিতে, আরেকটা হচ্ছে টাং, আমাদের হাইপোগ্লোসাল নার্ভ, যেই সাইডে ড্যামেজ হয় সেই সাইডেই ডেভিয়েশন হয়। হ্যাঁ, তাহলে আরেকটা কোনটা? টাং, আরেকটা কোনটা বললাম? সেরেবেলাম। আচ্ছা, তাহলে ব্রেনের যেটা বলতেছিলাম, একটা হচ্ছে স্পাইনাল কর্ড, তারপর ব্রেনের 3টা সেগমেন্ট সম্বন্ধে আপনি একটা নলেজ নেবেন। মোস্ট ইম্পর্টেন্ট তার পরেরটা যেটা হচ্ছে সেরেবেলাম, আর এরপর ব্রেনের ছোটো ছোটো কিছু জিনিস আছে যেগুলো থেকে একটা কোশ্চেন আপনি শিওর পাবেন। থ্যালামাস, বেজাল গ্যাংলিয়া, লিম্বিক সিস্টেম, হাইপোথ্যালামাস। মাত্র 4টা টপিক বলছি। কী কী? থ্যালামাস, লিম্বিক সিস্টেম, হাইপোথ্যালামাস, বেজাল গ্যাংলিয়া। খুবই সিম্পল, এমন না যে আপনাকে থ্যালামাসের অনেক ডিটেলস পড়তে হবে। থ্যালামাসের লোকেশন, নিউক্লিয়াস, ফাংশন। হাইপোথ্যালামাসের জন্য সেম। আর বেজাল গ্যাংলিয়া থেকে, বেজাল গ্যাংলিয়ার কয়টা নিউক্লিয়াস থাকে? কয়টা নিউক্লিয়াস থাকে? 4টা। কোন নিউক্লিয়াসগুলো কোথায় থাকে? ইন্টারনাল ক্যাপসুলের জেনুর উপরে কোনটা, জেনুর নিচে কোনটা, আপার লিমের ডানে কোনটা, আপার লিমের বামে কোনটা, থ্যালামাসের সাথে রিলেশন। এই কোশ্চেনগুলো কিন্তু খুবই কমন, ফিক্সড। তাহলে এই যে আপনি এইভাবে যদি সেগমেন্ট ভাগ করে পড়েন তাহলে কিন্তু অনেকটাই ইজি হয়ে যায়। এগুলো হচ্ছে নিউরো অ্যানাটমিক কথা বললাম। আর নিউরো ফিজিওলজি থেকে অনেক কিছু পড়তে হয়, ডেনড্রন, একজনের পার্থক্য, টাইপস অফ নিউরন আছে না, মনোপোলার, বাইপোলার, পলিসিন্যাপটিক, এরকম অনেকগুলো ভাগ রয়েছে। তারপর হচ্ছে ব্রেনের হিস্টোলজি, এটা খুব কমন। আর মোস্ট কমন যেগুলো পরীক্ষার জন্য সবচেয়ে বেশি আপনাকে রাখতে হবে সেগুলো হচ্ছে লেশন। লটস অফ লেশন ইন দ্য সেরেবেলাম, ঠিক না? হর্নার সিন্ড্রোম, আর্জেন রবার্টসন পিপল, আপার মোটর নিউরন লেশন, লোয়ার মোটর নিউরন লেশন, ব্রাউন স্কোয়ার্ড সিন্ড্রোম। এই যে আমি 5-6টা লেশন বললাম, একটা না একটা লেশন থেকে আপনি শিওর কোশ্চেন পাবেন। তাহলে একদম চোখের সামনে আপনাকে এগুলো ভাসতে হবে। লাইক হর্নার সিন্ড্রোম, হর্নার সিন্ড্রোমে কী হয়? টোসিস হয়, কমপ্লিট নাকি পার্শিয়াল? পার্শিয়াল, ভেরি গুড। আর একটানে বলতে হবে, মিওসিস, তারপর অ্যানহাইডোসিস, আর কি এক্সোপথ্যালমাস নাকি এনোপথ্যালমাস? এনোপথ্যালমাস, এই তো হয়ে গেল। হ্যাঁ, তাহলে এরকম 5-6টা লেশন আছে, অলরেডি আপনি আমার থেকে ভালো জানেন। তাহলে হর্নার সিন্ড্রোম, আর্জেন রবার্টসন পিপল, আপার মোটর, লোয়ার মোটর, ব্রাউন স্কোয়ার্ড, আপনি শিওর একটা কোশ্চেন পাবেন। তাহলে এগুলো বারবার প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, অথবা আপনি যে ব্ল্যাক শিটগুলো দিতেছেন ওখানে কিন্তু এগুলো জিনিস হাইলাইটেড করাই গেছে, সো আপনি চাইলে ওখানকারও হেল্প নিতে পারেন। এই তো মোটামুটি। আর এগুলো জিনিস বারবার বারবার প্র্যাকটিস করতে হবে, ফ্রেন্ডের সাথে ডিসকাস করতে হবে, এগুলো যেন কোনোভাবে মিস না যায়। হ্যাঁ, এগুলো খুব কমন জিনিস। হ্যাঁ, আর কিছু
আল্লাহর ওহী নাজিল হবে ওই দিন আপনার উপর, ওই যা থাকবে তাই। জিনিসটা অনেকটা এরকম আপনার সিক্স সেন্স যায় বলে, হ্যাঁ, এটা নিয়ে আসলে প্রিজামটিভ কোনো কিছু মাথায় নিয়ে যাওয়া যাবে না, এই জিনিসটা আমি প্রথমেই বলছি। হ্যাঁ, প্রিজামটিভ মাথায় কোনো কিছু নিয়ে যাওয়া যাবে না, বেশি টেনশন নেওয়া যাবে না, রিল্যাক্স মুডে আপনার সামনে যেভাবে পরীক্ষা আসবে, আচ্ছা এই জিনিসটা আমি জানি না, 5টা স্ট্রিম পড়ে আমার কিছু বোঝা যাচ্ছে না, ইনস্ট্যান্ট ডিসিশন, এই জিনিসটা আমার পড়ে আসছি মনে পড়তেছে না, ঠিক আছে, বেশি প্রেশার নেওয়া যাবে না, আপনি ওই প্রেশারে 10টা কোশ্চেন ফুল করবেন। হ্যাঁ, আচ্ছা এই জিনিসটা আমার মনে পড়তেছে, ঠিক আছে, স্টেপ ওয়াইজ অ্যান্সার। আর কীভাবে অ্যান্সার করতে হবে ভাইয়া আপনাকে আবার একবার ব্রিফ করবে, প্রতি ঘন্টায় কীভাবে করবেন এটা নিয়ে ভাই আপনাদের সাথে কথা বলবে, আরও সুন্দর করে গুছাই দিবে। হ্যাঁ, এই তো মোটামুটি আই থিঙ্ক আমি যতটুকু চেষ্টা পারছি আউটলাইন দেওয়ার চেষ্টা করছি। বেস্ট অফ লাক, নিজে আগে সুস্থ থাকেন, এই সময় লাস্ট 40 দিনের ভিতর যেন আল্লাহ না করুক কারো করোনা হয়, আপনার পরিবারের সবাই যেন সুস্থ থাকে, সময়গুলো ইউটিলাইজ করতে থাকেন, পড়তে থাকেন, আই থিঙ্ক আপনার সবারই ভালো প্রিপারেশন হবে। আর তারপর যদি স্পেসিফিক সমস্যা হয় আমাদের ম্যাট্রিক্স পেজে আপলোড দিন, স্পেসিফিক সমস্যা আমাদের যেই মেন্টরগুলো আপনাদের সাথে ওই সাবজেক্টে রিলেটেড তাকে ট্যাগ করেন, আমরা চেষ্টা করব টাইম টু টাইম আপনাদের অ্যান্সার দেওয়ার। হ্যাঁ, ওকে। পিডিয়াট্রিক্স ফ্যাকাল্টিতে আপনাদের মেইন যে সমস্যা হয় সেটা হচ্ছে আপনাদের ক্লিনিক্যালটায় 160 যেটা বেসিক সেটা সমস্যা না, আপনাদের মেইন সমস্যা হচ্ছে ক্লিনিক্যালে আপনাদের দুটো জিনিসই পড়তে হয়। আপনাদের 40 মার্কের ভিতর 20 মার্ক আসে হচ্ছে পিডিয়াট্রিক্স থেকে, আর 20 মার্ক ডেভিশন থেকেই আসে। সো আপনাকে দেখা যায় যে মেডিসিন ফ্যাকাল্টির মতো ডেভিশনের ফুল প্রিপারেশনটাও নিতে হয়, প্লাস আপনার 20 মার্কের জন্য আপনার সাবজেক্টের প্রিপারেশন নিতে হয়। সো পেডিয়াট্রিক্সের যে 20 মার্কের জন্য একটা ম্যাট্রিক্সের বই আছে না, আই থিঙ্ক মোর দেন এনাফ, ওটার বাইরে কিছু লাগবে না। আর কষ্ট করে মেডিসিন ফ্যাকাল্টি যারা প্রিপারেশন নেয় ডেভিশনের বক্স বেসিস করে বিভিন্ন চ্যাপ্টার, আপনাকে ওই প্রিপারেশনটাও নিয়ে রাখতে হবে। হ্যাঁ, পেডিয়াট্রিক্সটা কোয়াইট ডিফিকাল্ট, মেডিসিনের প্রিপারেশনও নিতে হবে, এই পাশে বেসিকের প্রিপারেশন নিতে হবে, এবং এক্সট্রা আপনাকে আপনার সাবজেক্টের প্রিপারেশনটা নিতে হবে। সো ওইটা আর অংশের জন্য আমাদের যে ম্যাট্রিক্সের যে বইটা আছে মোর দেন এনাফ, ওর বাইরে আপনাকে কিছু লাগবে না, ওখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেওয়া আছে, আপনি জাস্ট ওটা ফলো করে প্রিপারেশন নিতে থাকেন, তাতেই হয়ে যাবে। হ্যাঁ, নিওনেটোলজিতে 140+ লেগে যাবে, 140+। ওকে, সো থ্যাংক ইউ। আচ্ছা, আমরা ফ্যাকাল্টি ওয়াইজ কিছু সাবজেক্টে চলে যাই। আপনারা তো মোটামুটি ঠিক করে ফেলছেন কিসে পরীক্ষা দিবেন নাকি? এই লিস্ট আমি কয়েকদিন আগে গ্রুপে পোস্ট করেছি, ইনস্টিটিউশন এবং কোনটাতে কতগুলো সিট আছে, এটা একটা আনুমানিক ধারণা দেওয়া হয়েছে। গত বছর মানে লাস্ট রেসিডেন্সি যে কজন চান্স পেয়েছে সেটার সিটের উপর ভিত্তি করে। তো আমরা হাই ভোল্টেজ কিছু সাবজেক্ট বুঝি যেগুলো আপনার প্রায় 160 মতো নাম্বার লাগে। তার মধ্যে মেডিসিনে যেমন আছে এন্ডোক্রাইনোলজি আছে, তারপরে কার্ডিওলজি, নিউরোলজি। সার্জারিতে যদি আমরা যাই, নিউরো সার্জারি, প্লাস্টিক সার্জারি, তারপর আমরা পেডিয়াট্রিক্স, শুধু পেডিয়াট্রিক যেটা আছে জেনারেল পেডিয়াট্রিক্স, এটাও একটা হাই ভোল্টেজ সাবজেক্ট। আর বেসিকের মধ্যে হলো প্যাথোলজি আর হলো মাইক্রোবায়োলজি। তো যেহেতু ইন্ডিভিজুয়াল এখানে অনেকেই বেশ কিছু সাবজেক্টের মোটামুটি একটা শেষ পর্যায়ে চলে গেছেন কিসে পরীক্ষা দিবেন। আর গাইনি খুব ভ্যালুয়েবল একটা সাবজেক্ট যেখানে 160। তো এটা ইনস্টিটিউশন চয়েসের ক্ষেত্রে আমি একটু যেটা সাজেস্ট করব আপনাদের, যদি সম্ভব হয় তাহলে 3 নাম্বার চয়েসটা আপনারা ঢাকার বাইরে যদি দিতে পারেন তাহলে চান্স পাওয়ার রেশিওটা অনেক বেশি বেড়ে যায়। ঢাকার বাইরে দিলে যেমন সুবিধা, আবার পাশাপাশি চিন্তা করতে হবে যে 5 বছর কিন্তু আপনাকে সেখানে কন্টিনিউ করতে হবে। সো এটাও কিন্তু একটু মাথায় রাখতে হবে।
এখন মনে করি যে আমরা ঢাকার বাইরের হিসাবটা যদি একটু দেখি, এই হলো যদি ডিএমসি, তারপরে বিএসএমএমইউ, আর একটা ধরলাম বরিশাল। হ্যাঁ, কখন ঢাকার বাইরের এটা আপনার কাজে লাগবে? কাজে লাগবে এরকম, ম্যাক্সিমাম সবাই চেষ্টা করে ঢাকার মধ্যে দেওয়ার জন্য, ক্যান্ডিডেট থাকে অনেক বেশি, এটাই স্বাভাবিক। ঢাকার বাইরে অনেকগুলো অপশনস থাকে, যেমন এসবিএমসের রংপুর থাকে, রাজশাহী থাকে, বগুড়া থাকে। আচ্ছা, এখন মনে করেন যে রংপুরে কিছু সাবজেক্টের সিট আছে যেটা হয়তো আপনি দিয়েছেন, আপনি দিয়েছেন, ঢাকার মধ্যে এটা শেষ। আমি একটা রূপক অর্থে বোঝাচ্ছি আর কি। ঢাকার মধ্যে এটাতে 5টা সিট ছিল, এটা তো 5টা সিট ছিল, ওটা শেষ হয়ে গেছে, ফিল আপ হয়ে গেছে। এখন আপনার পজিশন ধরে নিলাম 21তম, কিন্তু আপনার একটা চয়েস আছে হইল এইখানে, যেটা এই 20 জনের মধ্যে কেউ আর দেয় নাই। তখন আপনার যতই নাম্বার পান, 5 নাম্বার যদি তোলা থাকে 120, তাহলে আপনি রংপুরে চান্স পাবেন। হয়তো দেখা গেছে অনেকেই আপনার থেকে বেশি পাইছে, কিন্তু তার রংপুরে সেটা চয়েস ছিল না, তার চয়েস ছিল ঢাকার মধ্যে। হয়তো ডিএমসি, বিএসএমইউ, সলিমুল্লাহ এই টাইপের ছিল, কিন্তু নাম্বার বেশি থাকা সত্ত্বেও উনি সেখানে চান্স পাবেন না। যেহেতু আপনার চয়েস, আপনি রংপুরে যেতে ইচ্ছুক, সেজন্য সেখানে আপনার নাম চলে আসবে। তো এই হলো ঢাকার বাইরে দেওয়ার কিছু সুযোগ সুবিধা, এবং এটা বলবো যে খুব ভালো একটা অ্যামাউন্ট কিন্তু এই সুযোগ আপনারা গ্রহণ করতে পারেন। যদি পসিবল হয় 3 নম্বর চয়েসটা ঢাকার বাইরে দিতে পারেন। এতে সুবিধা যেটা হলো, মনে করেন যে আপনি যদি একটা ভালো মানের পরীক্ষা দেন, যেরকম সুযোগটা বাড়ে। আবার মনে করেন ঢাকার মধ্যে 3টা চয়েস দিলেন, চান্স না পাওয়ার পরে আপনি আবার মনে বলবেন যে আমি মনে ঢাকার বাইরে দিলে একটা মনে হইতো, আসলে কিন্তু হইতো না, হয়তো, ঠিক আছে, কারণ প্রিপারেশন হয়তো আপনার সেই লেভেলে যায় নাই। তাহলে দুইটাই কিন্তু আপনি একসাথে মেজারমেন্ট করে ফেলতে পারলেন যে আসলে আপনার প্রিপারেশন লেভেলটা কী অবস্থায় ছিল। ঢাকার বাইরে একটা থাকলে যদি ভালো দিতেন তাহলে তো হয়েই যেত, আর যেহেতু ভালো দেন নাই, সেজন্য আপনাকে পরবর্তীর জন্য আবার প্রিপারেশনটা নিতে হবে। এখন স্পেসিফিক কোনো সাবজেক্ট আছে আপনাদের জানার কোনো বিষয় আছে? কোনো সাবজেক্ট সিট অত্যন্ত কম? হ্যাঁ বলেন। সেন্টার নেই, সেন্টার নেই। আচ্ছা, যেই সব সাবজেক্টগুলোর ঢাকার বাইরে সেন্টার নাই, সিট কম, এগুলোতে সাধারণত পরীক্ষার্থী একটু কম থাকে। কারণ যিনি পরীক্ষা দিতে যান উনি চিন্তা করেন স্বাভাবিকভাবেই, যখন আপনি একটা সিদ্ধান্ত নিতে যাবেন, কিছু সাবজেক্ট আছে যেমন হেপাটোলজি, কোলোরেক্টাল, নিউনেটোলজি, যেগুলো বললো, সব মিলায় হয়তো সিট আছে আপনার 3 থেকে 4টা, গভর্নমেন্টে 3টা, হয়তো নন গভর্নমেন্টে 3টা। তো ওই যে একটা সাহস লাগে আসলে এইসব সাবজেক্টগুলোতে দেওয়ার জন্য, সাহস লাগে যে আপনি সেখানে দিলে, আবার পাশাপাশি দেখবেন যে আপনার অপশন খোলা আছে। দেখা গেছে যে আপনার পেডিয়াট্রিক সার্জারিতে সিট আছে মিনিমাম প্রায় 29টার মতো, তখন সাইকোলজিক্যালি একটা ইয়া থাকে, এই 3টা সিটের জন্য আমি কি আসলে পারবো, ব্যাপারটা কিন্তু এরকম চলে আসে। তো এই জায়গাগুলোতে আমরা যেটা করি, আমাদের যারা স্টুডেন্ট যারা আছে, যারা পরীক্ষা দেন, আমরা প্রথমে তার পরীক্ষা উনি কত নাম্বার পেয়েছেন সেটা আমরা দেখি। আচ্ছা, দেখার পরে তাকে আমরা একটা সাজেস্ট করি। সেন্ট্রাল মডেল টেস্টের কথা যেটা বলেছি, ওইখানে আমরা দেখেছি যে 140-র উপরে যারা পাইছেন, আমাদের এই সেন্ট্রাল মডেলগুলোতে যারা পান, 2-1 জন ছাড়া প্রত্যেকের চান্স হয়। এমন না আবার যে 130-35 পেয়েছে তাদের হচ্ছে না। আমি একটা প্যারামিটার বললাম, 140-এর উপরে তারা সবাই চান্স পান, কোশ্চেনটা এরকম স্ট্যান্ডার্ড থাকে। এখন এই যে নিউনেটোলজি বা হেপাটোলজি বা কোলোরেক্টাল, এই জায়গাগুলোতে আসলে নাম্বারের রেশিওটা কেমন হয়? মনে করেন যে নিউনেটোলজিতে হয়তো পরীক্ষা দিবে 30 জন, ঠিক আছে, সাহস করে সেখানে 30 জন দিল। দেওয়ার মধ্যে যে 3টা সিট থাকে, প্রথম যিনি হন ফার্স্ট, উনার নাম্বার দেখা যায় যে 157, 58, 59 থাকে, কারণ সে খুব কনফিডেন্টলি সেই পরীক্ষাটা অ্যাপেয়ার করেন। আবার দেখা যায় যে যিনি সেকেন্ড হয়েছেন উনার নাম্বার হয়তো দেখা যায় 148, যিনি থার্ড হয়েছেন উনার নাম্বার দেখা যায় 145। তো এই যেটা সিট কম, এই জায়গাগুলোতে প্রেডিকশন করাটা একটু কঠিন হয়ে যায়,
একটু কঠিন হয়ে যায়। হেপাটোবিলিয়ারি সার্জারি, হ্যাঁ, এখানে দেখা গেছে যে 3টাই শেষ হয়ে যায় 155-56 মধ্যে। যেবার শুভ দিছিল ও পাইছিল সম্ভবত 156, ঠিক আছে, ওটা শেষ হয়ে গেছিলো মনে হয় 154-তে, ব্যাপারটা এইরকম। তো আর যেগুলো সংখ্যাটা বেশি ওই জায়গাতে একটা সিরিয়াল মেনটেন করে মোটামুটি একটা জায়গায় আসে, কিন্তু ওই লিমিটেড সিটগুলোতে ফার্স্ট যিনি থাকে অনেক বেশি থাকে, থার্ড দেখা যায় কখনো 3-4 নাম্বারের মধ্যে শেষ হয়ে যায়। কারণ আসলে এখানে ফাইটার তো দরকার 3 জন, আপনার 30 জন পরীক্ষা দিক বা 10 জন পরীক্ষা দিক সমস্যা নয়, ফাইটার দরকার হলো 3 জন। তো আমাদের স্টুডেন্ট যারা ছিলেন গত লাস্ট সেশন পর্যন্ত এরকম ব্রাঞ্চগুলোতে যারা পরীক্ষা দিয়েছেন, নাম্বার দেখে যাদেরকে সাজেস্ট করেছিলাম 90% সফল বলবো, 90% সফল তারা চান্স পাইছে ওই জায়গাগুলোতে। কারণ একটা অ্যাজাম্পশন করলে সেটা বোঝা যায় তার প্রিপারেশন লেভেলটা আসলে কোন জায়গাতে আছে। আর উনার কম্পিটিটর যারা, ওরা তো মানুষ, বাইরে থেকে আসে নাই, তো পড়াশোনাতে করতেছে তারা, সে তো পড়াশোনার মধ্যেই আছে। আর যেহেতু এত বড় একটা প্রতিষ্ঠান পরিচালনা করছি, অবশ্যই সেটা তো জেনে বুঝে এবং সেটা গেইজ করা সেই সুযোগ বা সুবিধা যেটাই বলেন না কেন সম্ভব হয়েছে। তো এই হলো মোটামুটি যেটা নাম্বার সাবজেক্ট ওয়াইজ যেটা সিট কম সেটার বিষয়ে কথা। আর স্পেসিফিক কোনো সাবজেক্ট, প্যাথোলজির মধ্যে ঢাকার মধ্যে থাকতে চাইলে 145, আর ঢাকার বাইরে যদি যায় তাহলে সেটা 138-39 নেমে আসে আর কি। আচ্ছা, অপথ্যালমোলজি মিডিয়াম ক্যাটাগরি ধরা হয়, সেখানে ঢাকার মধ্যে হলে আপনার 145, আর ঢাকার বাইরে হলে 140, 140, 142 এরকম চলে যায় আর কি। সবগুলোই একই রকম। যদি আপনি মেডিকেল ওয়াইজ চিন্তা করবেন তখন চিটাং মেডিকেল অনেক আগে থেকে আছে, হ্যাঁ, সেটার অবশ্যই ভালো হবে। যে মেডিকেলগুলো যত বেশি পুরাতন ছিল সেই ডিপার্টমেন্টগুলো অনেক বেশি স্ট্রং। আর পাশাপাশি আরেকটা কথা বলি যে যারা নন গভর্নমেন্ট আছেন, মানে বিসিএস না, নন গভর্নমেন্টভাবে পরীক্ষা দিবেন, তাদেরকে আমি বলতে চাই যে এখন তো একটা ক্রেজ যে ব্রাঞ্চ দেয়া, জেনারেল সার্জারি এবং ইন্টারনাল মেডিসিনের মতো এত ভ্যালুয়েবল সাবজেক্ট বাংলাদেশে পয়দা হইতে সময় লাগবে। আপনি এটা থেকে পাশ করার পরে যে কোনো জায়গায় জব পাবেন, অ্যাপ্লাই করলে হবে। ব্রাঞ্চগুলোতে কর্পোরেট 3-4টা ছাড়া আর কারো কোনো ব্রাঞ্চে ডিপার্টমেন্ট নাই। আপনারা কাজ করেন, আপনারাই তো জানেন, ঠিক আছে। এবং ব্রাঞ্চ থেকে পাশ করে যারা নন গভর্নমেন্ট যারা আছেন, আমি গেস করি যে জব নিয়ে তাদের একটা সমস্যা হবে। জব নিয়ে হয় তাকে ঢাকার বাইরে যেতে হবে, সেখানেও দেখবেন যে আপনি চিন্তা করে দেখেন একটা নতুন মেডিকেল কলেজ যখন খোলে কোনগুলো ডিপার্টমেন্ট আগে থাকতে হবে তাকে। একটা হসপিটাল যখন খোলে কোন ডিপার্টমেন্ট আগে তার থাকতে হবে? ইন্টারনাল মেডিসিন থাকতে হবে, জেনারেল সার্জারি থাকতে হবে, গাইনি থাকতে হবে, পেডিয়াট্রিক্স থাকতে হবে। ফ্যাকাল্টি তো 4টা। এই ডাক্তার নেয়ার পরে হসপিটাল বড় হইতে হবে, আরও বেশি নাম করা হইতে হবে, তারপরে সে আপনার গিয়ে ব্রাঞ্চের কথা চিন্তা করবে, ঠিক আছে। সো ক্রেজ ভালো। আমি এই বিষয়ে আরও কিছু কথাবার্তা বলবো সামনে, বেশ কিছু লাইভে, এবং দেখবেন যে এইবার জেনারেল সার্জারি এবং ইন্টারনাল মেডিসিনের চান্স পেতে কিন্তু খবর আছে। এখন পর্যন্ত গত সেশন পর্যন্ত এই জায়গাগুলোতে 140 থেকে 145 পর্যন্ত হলে চান্স পাওয়া যাইতো। তো বাস্তবতার পরিপ্রেক্ষিতে এই কথাগুলো যখন লাইভে বলা শুরু করব, এই দুটা সাবজেক্টে আপনাকে চান্স পাইতে হলে 155 পাইতে হবে। এবার প্যাথোলজি আগে 133, 34, 35-এ চান্স পাওয়া যাইতো। আমি নিজে ব্যক্তিগতভাবে প্যাথোলজির লোক, আমি দেখছি যে এটার ফিউচারটা কেমন এবং কাজ করার কেমন সুযোগ। যেই বলা শুরু করলাম 145-এ এসে ঠেকছে, ঠিক আছে। এবং নেক্সটগুলোতে দেখবেন যে 150, 155-তে এটা যাবে, কারণ এটার হিউজ স্কোপ। আপনি একটু চিন্তা করেন, এই প্যাথোলজি এমডি আমরা অনেকেই জানি না যে আসলে প্যাথোলজিতে কী পড়ে। অনেক হয়তো চিন্তা করি ব্লাড, ইউরিন এগুলা দিয়ে মনে হয় শ্বাস, ব্যাপারটা কিন্তু এরকম না। বায়োপসি 90%। এখন আপনি বলেন এই যে সার্জারি ফ্যাকাল্টিতে 22টা সাবজেক্ট আছে, প্রত্যেকেই বায়োপসির উপর নির্ভরশীল পরবর্তী ট্রিটমেন্টে। সার্জারি করার আগে একবার, সার্জারি করার পরে একবার। একই রকমভাবে মেডিসিনেও বেশ কিছু এই যে ফ্লুইড যেগুলো প্রয়োজন হয় সবগুলো এই প্যাথোলজির বায়োপসির মধ্যেই চলে যায়। এবং এই সাবজেক্টটা ডেভেলপিং
এবং ডেভেলপিং হওয়ার জন্য অনেক জায়গায় পোস্ট বলে নেওয়া বলো অনেক কিছু খালি। আপনারা এখনও জানেন যে বায়োপসি করতে হলে কোথায় পাঠান? 2 থেকে 3 জায়গায়, 2 থেকে 3 জায়গা, আনোয়ারা, এআই খান আর অ্যাসোসিয়েটেড কিছু আছে। তার মানে ঢাকার মধ্যেই হিউজ স্কোপ। আর জেলা শহর তো বাদে দিলাম, বিভাগীয় শহরেই পাওয়া যায় না, জেলা শহরে আসবে কোত্থেকে, ঠিক আছে? আর থানা তো বাদ। তাহলে এই যে স্কোপ, আসলে ডিমান্ড কিভাবে বাড়ে? যেখানে জব সেক্টরটা ভালো, পেশেন্টের ভালো, সেই জায়গাগুলোতে। ব্রাঞ্চের মধ্যে যেমন এন্ডোক্রাইনোলজি এখন এস্টাবলিশড, গ্যাস্ট্রো এস্টাবলিশড, ঠিক আছে? এই জায়গাগুলো এস্টাবলিশড হয়ে গেছে। কিন্তু অন্যান্য যেসবগুলো আছে এগুলো একটু সময় লাগবে। আর পাশ করার পরে যে চেম্বার জমে যাবে বিষয়টা কিন্তু সেরকম না, অনেক কম্পিটিটর আছে, ঠিক আছে? তো সেই পরিপ্রেক্ষিতে ওই জায়গাটা একটু চিন্তা করবেন। ইন্টারনাল মেডিসিন আর একটা হলো আপনার জেনারেল সার্জারি, আজীবন চাইতে থাকবে, যতই ব্রাঞ্চ হোক সমস্যা নেই, আপনাকে এটা পড়েই কিন্তু যাইতে হবে। 5th ইয়ার পর্যন্ত কে পড়াবে? ব্রাঞ্চ তো আর পড়াবে না, সো তাদেরকে পড়াইতে হবে, অলওয়েজ সেটা চাহিদা থাকবে। আর বাংলাদেশে যে 20 কোটি মানুষ আছে, হ্যাঁ, প্রত্যেকেরই যেই সমস্যাগুলো বেশি হয় ওই জেনারেল সার্জারি, ইন্টারনাল মেডিসিন রিলেটেড প্রবলেমগুলো বেশি। আপনি ট্রিটমেন্ট করে ভালোভাবে জবের একটা দিয়ে খুব সুন্দরভাবে কাটা দিতে পারবেন, সমস্যা হওয়ার কোনো কারণ দেখি না আর কি। আচ্ছা বলেন এবার আর কিছু। পেডিয়াট্রিক্স, জেনারেল পেডিয়াট্রিক্সের প্রিপারেশনটা আমি বলবো অন্যান্য যে ফ্যাকাল্টিগুলো আছে তাদের মধ্য থেকে ক্লিনিক্যাল জায়গাটাতে কিছুটা কম। গত 2 সেশনে মাত্র পেডিয়াট্রিক্সের যেহেতু চালু হয়েছে, ম্যাট্রিক্সে একটা বই আছে ক্লিনিক্যাল পেডিয়াট্রিক্স, খুব চিকন এবং খুব গুছানো, এবং পেডিয়াট্রিক্সের ক্লিনিক্যাল অংশটা গুছানোর জন্য ওই বইটা এনাফ। হ্যাঁ, এই বইটা ক্লিনিক্যাল পেডিয়াট্রিক্স খুব সুন্দরভাবে গোছানো পসিবল, এবং এটার ফিউচার বলেন বলেন খুবই ভালো। 150 লাগবে ঢাকার মধ্যে চান্স পাইতে হইলে, আর ঢাকার বাইরে যেটা আছে কমে আসবে হয়তো 145-48 এর মধ্যে। এটা ওই যে পুরাতন ইনস্টিটিউশন, আমি ওভাবে যদি সিঙ্গেল করে ধরি তাহলে তো অনেক সময় লেগে যাবে। পুরা আছে সেগুলোকে আগে দিবেন, তারপরে আরও যদি পেরিফেরিতে যেতে চান তাহলে আপনার আর পাশাপাশি এটাও খেয়াল রাখবেন একটা ডিগ্রি হয়ে যাওয়া দরকার। দেন সুযোগ অনেক বেশি বাড়বে, অবশ্যই বেশি বাড়বে। ডিগ্রি হওয়াটা খুব বেশি দরকার। একটা চান্স মিস হওয়া মানেই হলো রেসিডেন্সি বা এমডি ডিগ্রি করার ক্ষেত্রে 1 বছর পিছিয়ে যাওয়া। ও আচ্ছা, একটা ছোট্ট শেয়ার করি। বিএসএমইউ থেকে জানুয়ারিতে পালমোনোলজি হাই ভোল্টেজ সাবজেক্ট পালমোনোলজিতে চান্স পাইতে লাগে প্রায় 160 চলে গেছে, কারণ ইন্টারভেনশন আছে এই জায়গায়, হ্যাঁ, রেসপিরেটরি মেডিসিন যেটা। তো জানুয়ারিতে পাশ করছে একজন, 2020, তারপরে তো পরীক্ষা হইল না। তো যিনি পাশ করেছেন, তো স্বাভাবিকভাবেই যেই জায়গাগুলোতে সিভি দিচ্ছেন পালমোনোলজির সে সেক্টর নাই, কিন্তু কোভিডে সবচেয়ে বেশি দরকার পালমোনোলজিস্ট, ডিপার্টমেন্ট নাই। সবাই খুঁজে কি ইন্টারনাল মেডিসিনে আপনার কিছু আছে কিনা, তাহলে খুব ভালো একটা জম্পেশ বিষয় হবে আর কি। পরে কর্পোরেটগুলোতে আছে, আবার কর্পোরেট আছে, কর্পোরেট বলতেই আমরা বুঝি 3টা, স্কয়ার, এভারকেয়ার এখন যেটা আর হলো ইউনাইটেড, এই তিনটা জায়গায় আছে। এখন মনে করেন যারা এই 3টা জায়গায় আগে থেকে ঢুকে পড়ছে ওরা কি ছেড়ে দিবে? ছেড়ে যাবে কই? দেশে বেড়ে চলে যেতে হবে, বাংলাদেশে আর তাইলে কিছু নেই, ব্যাপারটা এইরকম। তো এই জায়গাগুলোতে আলটিমেটলি আজকে ইউনাইটেডে তার জব হয়েছে। হ্যাঁ, তাহলে জানুয়ারি, এখন কি মাস, আরেকটা জানুয়ারি কিন্তু চলে আসতেছে, ঠিক আছে? তাও পাশ করছে কয়জন? একজন। বাকিরা পাশ করলে কি হইতো? ঠিক আছে, আর বাকিরা পাশ করলে তার মানে নন গভর্নমেন্ট, তারা আসলে কি করবে? ব্যাপারটা এরকম। সেক্টরগুলো অবশ্যই সাবজেক্ট ভালো, কাজ করার যথেষ্ট সুযোগ আছে, তবে আমার কাছে মনে হয়েছে যে ইন্টারনাল মেডিসিন এবং জেনারেল সার্জারি জায়গাগুলোতে আরও বেশি মানে ইমপ্রুভ, এস্টাবলিশড, গ্যাস্ট্রো, এন্ডোক্রাইন এগুলো অনেক বেশি এস্টাবলিশড। আস্তে আস্তে বাকিগুলো হবে, হয়তো একটু টাইম লাগবে, তবে আমি কখনোই ডিসকারেজ করছি না, বিষয়টা এরকম না। জবের কিছু প্র্যাকটিক্যাল কথাবার্তাগুলো বললাম আর কি। তো এই হলো বিষয়। তবে সবার আগে যেহেতু আপনারা এন্ট্রান্স, আপনারা পাস করতে করতে বেশ ভালো কিছু অপরচুনিটি তৈরি হয়ে যাবে, এইটা একটা আশার কথা।
ঠিক আছে, 5 ইয়ার্স 6 ইয়ার্স পরে দেখবেন যে অনেক বেশি ডেভেলপ হয়ে যাচ্ছে, ব্রাঞ্চগুলোতে অনেক ভালো ভালো জায়গায় হচ্ছে। যেমন মাঝখানে আপনার ট্রান্সফিউশন মেডিসিনে দেখা যেত যে নাম্বার খুব কম প্রয়োজন হতো, হ্যাঁ। তো এখন এই কোভিড বলেন অথবা ডেঙ্গু বলেন, এগুলো আসার কারণে ট্রান্সফিউশনের মেডিসিনের চাহিদা কিন্তু বাড়তেছে, এবং বিভিন্ন হসপিটালগুলো দেখা যাচ্ছে ট্রান্সফিউশন মেডিসিন আলাদা করে ডিপার্টমেন্ট খোলার চেষ্টা করছে। একই রকমভাবে আমার মনে হয় এই কোভিড পরবর্তী জায়গাগুলোতে পালমোনোলজি এই জায়গাগুলোতেও ডিপার্টমেন্টগুলো আস্তে আস্তে বাড়বে। তো আপনারা যখন পাশ করে বেরোবেন 5-6 বছর, এরকম উইংগুলোতে ভালো একটা অপরচুনিটি তৈরি হবে। তো ট্রান্সফিউশন এখন ভালো চাহিদা, যারা অলরেডি ফাইনাল পার্ট পরীক্ষার্থী তাদেরও জব হয়ে গেছে। মানুষ তো একদমই নেই, ট্রান্সফিউশন আছে শুধু বেসিমতে, রেসিডেন্ট আছে 4 থেকে 5 জন। তাহলে এই কোভিডের সময় যে আপনার লাগে, ওই যে কী লাগে, হ্যাঁ প্লাজমা লাগে, এই জিনিসগুলো অপারেট করার জন্য তো কিছু অভিজ্ঞ মানুষজন দরকার। রেজিস্ট্রি হিসেবে জয়েন করায় ফেলছে, করানো সম্ভব, কোনো সমস্যা না। সো কখন কোন সাবজেক্টের আসলে ভালো একটা অপরচুনিটি আসে প্রেডিক্ট করা একটু কঠিন, তবে যেগুলো এস্টাবলিশড আছে সেটা তো কোনো সমস্যা নেই। এই তো, তারপরে আর কিছু হ্যাঁ, শুধু বেসিমীয় কেন্দ্রিক এগুলো তো জানেই, লেকচারার থেকে শুরু, এবং সেটা পরবর্তীতে মেডিকেল কলেজেই আপনার সব কেটে যাবে আর কি, দিন কেটে যাবে, ব্যাপারটা এরকম। আর যদি প্যারাক্লিনিক্যালের মধ্যে হলো মাইক্রো আর প্যাথোলজি, যারা নিরঞ্জনভাবে জীবনযাপন করতে চান অবশ্যই বেসিক সাবজেক্টে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, ফার্মাকোলজি 8টা 9টা আর 2টা অফিস টাইম। তার পরবর্তীতে আপনারা যা কিছু করা সেটা না হয় করলেন, অসুবিধা নাই। তো এই হলো মোটামুটি একটা হ্যাঁ বলেন। হিউজ ডিমান্ড, এটা আপনি যদি একটা ডিপ্লোমাও করতে পারেন পুরো বাংলাদেশে সারা জীবন করে। রেসিডেন্সিতে লাগবে হলো, যদি আপনি নিটোরে করেন তাহলে 160, আর অর্থোপেডিক্সে যেখানেই যান 155 লাগবে। হিউজ ডিমান্ড। ভিডি এটা 150, 150, 150-এর উপরে, 150 অফ যারা যেতে যাচ্ছেন, হিউজ ডিমান্ড, সারা জীবন এটা রেয়া থাকবে, এ বিষয়ে কোনো সন্দেহ না। 160+ লাগে। কি হলো আর কোনো সাবজেক্ট? 145 থেকে 50 এরকম। নেফ্রোলজি, অনকোলজি 140 থেকে 143-44, খুবই ভালো সাবজেক্ট। খাজা কিন্তু খুবই ভালো অনকোলজির জন্য। বলেন, এগুলো এরকমই, খুব বেশি পার্থক্য হয় না আর কি, খুব বেশি পার্থক্য হয় না, আর সাবজেক্টটাও খুব কাছাকাছি। সবাই সবার পেশেন্টগুলো আসলে, এবং অনকোলজি কিন্তু ডিপেন্ডেন্ট এই প্যাথোলজির উপরে, ঠিক আছে। সো প্যাথোলজিতে আপনারা দিতে পারেন, ভালো সুযোগ আছে এখানে। আবার 2টা সুবিধা প্যাথোলজিতে, আপনি পাস করার পরে 2ভাবেই কাজ করতে পারবেন, মেডিকেল কলেজেও কাজ করতে পারবেন, ল্যাবেও কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। যারা এখন পর্যন্ত পাস করছেন তাদের জব হয় নাই বা হয় নাই এরকম কোনো সুযোগ নেই, লোক নাই তো, আপনি দিতে হবে। যেখানে যাবেন সে নতুন সেট তৈরি করতেছে প্রয়োজনে, কারণ হিউজ বায়োপসি, ঢাকার বাইরে থেকে প্রচুর স্যাম্পল আসে, ঠিক আছে। দরকার নাই তো, ঢাকার পার্শ্ববর্তী যেগুলো আছে এগুলো থেকে অনেক স্যাম্পল, আপনি ওই জায়গাগুলোতেও সময় দিলে খুব ভালো একটা সুযোগ। আবার এটা একটা বড় সুবিধা হলো, মনে করেন আপনি যদি কোথাও প্র্যাকটিসের জন্য সপ্তাহে 2 দিনও যান, সব কিছু কিন্তু জমায় একসাথে করা সম্ভব, সুযোগ আছে আর কি। আচ্ছা, তারপর আর কিছু? ইন্টারনাল মেডিসিন, এই যে এতদিন পর্যন্ত 145-এ হইতো, এখন থেকে আস্তে আস্তে বাড়বে, এই আর কি। এই হলো, হ্যাঁ 2টার মধ্যে কোনো পার্থক্য নাই, 2টাই সেম। এটা খোলা হয়েছিল, যাই হোক বিভিন্ন কারণে এই 2টাই করছিল আর কি, 2টাই সেম। 140 থেকে 145-এর মধ্যেই চান্স যাবে, অসুবিধা নেই। তো এই হলো মোটামুটি কাছাকাছি, সিট 2টাতে কাছাকাছি। তবে অপথ্যালমোলজি বেশি এস্টাবলিশড, এটাতে মনে হয় সিট সংখ্যা বেশি, কারণ এনআইওতে সিট আছে, ইনস্টিটিউশন। আর যাদের খুব ভালো প্রিপারেশন তারা সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে যেভাবে শুরু করবেন, ইনস্টিটিউশন আগে দিবেন, আর তারপরে ডিএমসি এবং বিএসএমইউ 2টো ওলট পালট করে দেওয়া যেতে পারে। আমার কাছে মনে হয় যে সার্জারি রিলেটেড বিষয়গুলো কিছু কিছু বিষয় যেমন ঢাকা মেডিকেলে বেশ ভালো বলেই আমি
পোষণ করি আর কি। যেমন আপনি যদি গাইনির কথা ধরেন, আমি বলবো যে ডিএমসি আপনি এখানে বেশি প্রায়োরিটি দিবেন বিএসএমইউ তুলনায়, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন আর কি। এই জাতীয় কিছু সাবজেক্ট হয় বিএসএমইউ অথবা ডিএমসি, সেক্ষেত্রে আপনি প্রেফার করতে পারেন। আচ্ছা, সাবজেক্ট চয়েসের পরে যদি আমি যাই একটু পরীক্ষার দিন কিছু বিষয় আপনারা একটু মাথায় রাখবেন, যেটা হলো যে এই যে 1 থেকে 200 পর্যন্ত যে আপনারা ফিল আপ করেন, এই জায়গাতে দেখা গেল যে আপনার 5টা করলেন 10টা করলেন, তারপরে হয়তো কিছু প্রশ্ন আপনি পারতেছেন না, আপনি হয়তো চিন্তা করলেন যে ছেড়ে দিয়ে যায়, আমি পরবর্তীতে আইসা দেখব। এটা করাটা সমীচীন হবে না, কারণ নাম্বার সময়টা এত বেশি কম থাকে, আপনি এই যে ছেড়ে আসতে আসতে দেখবেন যে আপনার মিনিমাম প্রায় 35 থেকে 40টা ছাড়া হয়ে গেছে। টাইমগুলো কিন্তু ওভাবে ফিক্সড করা থাকে, আপনি যে চিন্তা করে আবার এসে ওখানে পড়বেন, ওই টাইম কিন্তু আপনাকে সেভাবে সেট করে দেওয়া নাই। আমার তো মনে হয় যে এরকম যদি করা যেত, সবাইকে বলে দিল যে আপনি পরীক্ষার দিন আপনার সব কিছু নিয়ে আসতে পারবেন, সব মানে বই খাতা যা আছে আপনি দেখে দেখে পরীক্ষা দিবেন, সমস্যা নাই, কিন্তু টাইম হলো 3 ঘন্টা। কি মনে হয় চান্স কি পাওয়া যাবে? আমার মনে হয় সেদিন যারা বই না নিয়ে আসবে তারা চান্স পাবে, ঠিক আছে? কারণ যেই প্রশ্ন করে যে আপনি বই উল্টায় দিয়া সেটা দেখবেন, এবং এমনও হইতে পারে যদি করতো আর কি, বিএসএমইউ যদি অনলাইনে পরীক্ষাটা নিয়ে নিতে পারতো তাহলে কিন্তু সম্ভব, এটা কোনো বিষয়ই না। আপনি কিভাবে সম্ভব? আপনি তো ওখান থেকে উঠতেই পারবেন না, কারণ যেই কতগুলো প্রশ্ন আছে আপনাকে ওইটার মধ্যেই থাকতে হবে। আপনি বই উল্টাবেন, পসিবল না। যে বই উল্টাতে যাবে সেই মনে করেন যে 10, 20, 30, 40টা দাগাইতে পারবে না। সেট আপটা ওভাবেই থাকে। তো হায়ার ডিগ্রিগুলোতে আসলে স্যাররা খুব টেকনিক্যালি কোশ্চেন করেন, ওই জায়গাগুলোতে আসলে কোনো শর্টকাটের কোনো সিস্টেম নাই, আপনাকে সেভাবে জেনে বুঝে যেভাবে ঢুকতে হবে ওইভাবেই কিন্তু আলটিমেটলি বের হইতে হবে। আর যেটা বললাম, তাহলে আপনি সিরিয়ালি সেটা শেষ করলেন। আর আপনাকে খেয়াল রাখতে হবে প্রতি 30 মিনিটে, আপনি এটা সেগমেন্ট যদি 6টা ভাগ করেন, প্রতি 30 মিনিটে 35টা মাস্ট লাগাইতে হবে। প্রতি 30 মিনিটে 35টা ঘড়ি অবশ্যই থাকতে হবে, যদি দেয়ালা থাকে ভালো। ঘড়ি কি আপনাদের নিতে দেয়? নিতে দেয় না, তা আপনারা কি করেন? সামনে জমা দিতে হয়, অনেকের কি দিতে হয়, অনেকে আবার দিতে হয় না। ঘড়ি তো অবশ্যই নিয়ে যাবেন। আপনি যদি চিন্তা করেন যে আমি ঘড়ি নিয়ে যাব, আপনাকে কেউ ঠেকাইতে পারবে? পরীক্ষার হলে আপনি ঘড়ি নিয়ে যাবেন, যদি এটা অ্যাডামেন্ট হন, তাহলে কি আর কেউ ঠেকাইতে পারবে? ঠেকাইতে পারবে না। সেটা আপনার অনেকটা ইচ্ছার উপর নির্ভর করবে আর কি। তারপরে যদি দিতে না দেয় জমা দিয়ে দিবেন, অসুবিধা নাই তো। আর যদি চিন্তা করেন যে রাখতে পারতেছেন, তাহলে টেবিলের উপরে রাখবেন, অনেক কাজে দিবে আর কি। যা দেখলেন যে ঘড়িটা নষ্ট, হতে পারে না? হতে পারে। টাইম মেনটেনিং খুব বড় একটা বিষয় সেখানে। আর দ্বিতীয়ত হলো যে যেহেতু পেন্সিল দিয়ে আপনারা ভরাট করে, 2B পেন্সিল কয়টা নেবেন? 2টা, 4-5টা নিতে হবে অবশ্যই। আর ইরেজার কয়টা নেবেন? রাবার, রাবার মিনিমাম 3 থেকে 4টা, হ্যাঁ, এর বেশি আর নেওয়া যাবে না। একটা রাবার দিয়ে, রাবারের কোনা দিয়ে কয়টা মুছতে পারবেন? একবার করে যদি হয়, একটা কোনা দিয়ে যদি একবার মুছতে পারেন, এটা একটা মানসিক দক্ষতার কোশ্চেন। কয়টা? 8, ঠিক আছে না? একটা রাবারের কোনা কয়টা থাকে? 8টা থাকে। তাহলে আপনি যদি 4টা রাবার নেন, তাহলে কয়টা মুছতে পারবেন? কয়টা? 32টা। চিন্তা করেন, আপনার যদি 32টা মুছতে হয়, আপনার কি চান্স পাওয়ার দরকার আছে এখানে? আর হ্যাঁ, সালাম দিয়ে চলে আসবেন এখান থেকে, ঠিক আছে? কারণ 32টা মোছার তো আপনার সেই টাইম নেই। তাহলে 3টা নিয়ে যাবেন। যদি দেখেন যে 3টার বেশি অতিরিক্ত আবার আপনার প্রয়োজন হচ্ছে, তাহলে মনে করবেন যে আপনারা সেখানে চান্স হইতেছে না। চান্স না পাওয়ারও কিন্তু কিছু ক্রাইটেরিয়া সেখানে আছে। আচ্ছা, তাহলে এই যে 3টা রাবার কেন বললাম, যে কোনাগুলো দিয়ে যখন মুছবেন, যাতে একটার দাগ যাতে অন্যটাতে লেগে না যায়, এত সময়টা আসলে আপনার নাই। কোনোটা ভেঙে গেল তাড়াতাড়ি যাতে আরেকটা নিতে পারেন, কারণ সময় আপনাকে ওখানে বাঁচাইতে হবে অনেক। তারপরে অনেকেই মনে করেন যে দল বেঁধে ফর্ম ফিল আপ করেন, যাতে অনেকজন বন্ধুবান্ধব নিয়ে একসাথে যাতে পরীক্ষা দিতে পারেন। চিন্তা করে দেখবেন, যদি সামনে আশেপাশে যদি কোনো বন্ধুবান্ধব পড়ে যায়, আপনি যদি পরীক্ষার হলে 3 বার তার দিকে তাকান, তাহলে মনে করবেন যে আপনি আর চান্স পাইতেছেন না, ঠিক আছে? এটাও আপনি কনফার্ম হয়ে যাবেন যে এবার আর চান্স পাওয়া সম্ভব না, ঠিক আছে? আচ্ছা, তো এই হলো চান্স না পাওয়ার কিছু বিষয়। আর সবাই সামনের এই দিনগুলোতে প্রস্তুতিতে যতটুকু সম্ভব এই যে 10 থেকে 12 ঘন্টা যেটা যেভাবে ম্যানেজ করা যায় রুটিনের মাধ্যমে সেটা করার চেষ্টা করেন। রিভিশন ব্যাচে যদি কেউ ইনক্লুড হইতে চান হতে পারেন। আমাদের 29 তারিখ থেকে সেই ক্লাসগুলো শুরু হচ্ছে। চেষ্টা করব যে
পুরো চ্যাপ্টারটা ওভারঅল একটা রিভিউ করার জন্য। এটা না এমন এক্সটেন্সিভ সব কিছু, ব্যাপারটা এরকম না। সেটা নেওয়া হবে অনেকটা এই যে কালো শিট এটার আদলে যতটা সম্ভব কিছুটা আপনাদের আইডিয়া দেওয়ার জন্য বেশ ভালো একটা রিভিশন হবে বলেই আমাদের বিশ্বাস। সাথে পরীক্ষা থাকবে আর সেন্ট্রাল মডেল টেস্ট তো সেটার সাথে ইনক্লুডেড থাকছে। এইগুলো মোটামুটি আপনাদের জন্য আজকের এই সেশন। আশা করি সামনে অবশ্যই দেখা হবে। আর আপনারা যাওয়ার আগে ভালো কথা, ওই ডাক্তারদের যে শপটা আছে ওটা একবার একটু ভিজিট করে যাবেন, বাকিদের একটু ইন্সপায়ার করেন, কিছু ছবি তুলে যদি আমাদের ওই ডক্টরস এন্টারপ্রেনার গ্রুপে দিতে পারেন সেটা তাদের জন্য আরও অনেক বেশি এনকারেজিং হবে। আমার মনে হয় আমরা নিজেদেরকে কিছুটা সহযোগিতা করা প্রয়োজন। ওখানে প্রায় 7 থেকে 8 জন ডক্টরের প্রতিষ্ঠানের প্রোডাক্ট আছে, প্রয়োজন মনে হলে সেটা পারচেস করতে পারেন, কিন্তু অন্তত দেখে যান যাতে আরেকজনকে বললে সে একটু উৎসাহ পায়। ব্যাপারটা এইখানে আর তেমন কিছু না। সবাই এই চিকিৎসার পাশাপাশি পেশেন্টসে যে জায়গাটা আছে সে জায়গায় কিছু করার চেষ্টা, এটা একটা মনের শখ। 365 দিয়ে কি আমার ইনকাম দিয়ে চলবো, বিষয়টা এরকম না। এটা একটা মনের শখ। ছোটোবেলা থেকে খাইতে পছন্দ করি, খাওয়াইতে পছন্দ করি, চিন্তা করলাম একটা খুলেই ফেলে, দেখলাম শেষ পর্যন্ত হয়ে গেছে। ব্যাপারটা হলো এরকম। আমার যেরকম একটা শখ আছে ফুড ব্লগ করার, ফুড ব্লগিং করার, ঠিক আছে, এগুলো একটা শখ। ব্যাপারটা হলো গিয়ে এরকম। তো যাই হোক, হবে কিনা জানি না, কিন্তু কিছু জিনিস মাথায় রাখছি, হইলেও হইতে পারে ব্যাপারটা। তো যাই হোক, আপনারা সেখানে একটু ভিজিট করে যান, সবাই একটু এনকারেজ হবে। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর কারো কোনো ধরনের প্রশ্ন থাকলে করতে পারেন।
টপ স্কোরার 10 জনকে নিয়ে দিবে। এইবার সেই 10 জন দেখবে আপনি ডিএমসি চাইছেন দিয়ে দিলাম, আপনি সলিমুল্লাহ চাইছেন দিয়ে দিলাম, আপনি বিএসএমইউ চাইছেন দিয়ে দিলাম। এখন দেখা গেল ডিএমসি, বিএসএমএমইউ, আরেকটা হলো দেখা গেল ডিএমসিতে 5টা সিট, 3টা সিট, এখানে 3টা, এখানে 3টা। এইভাবে 10 জন থেকে এদেরকে আগে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হবে নাম্বারের দিক থেকে। এখন মনে করেন যে 3টা সিট শেষ হয়ে গেছে, শেষ, এখানে আর কোনো কাহিনী নেই। এবার নিচের দিকে যারা আছে দেখবে সিট কোন জায়গায় আছে, সিট কোন জায়গায় নাই। আর সর্বশেষ একটা হিসাব তো দেখাইলাম যে আপনি চয়েস করছেন হয়তো ডিএমসি সলিমুল্লাহ, শেষ হয়ে গেছে, আপনি আর ঢাকার বাইরে যেতে চান নাই, কিন্তু আরেকজন চাইছে পিছন দিক থেকে রংপুরে যেতে চাইছে, তাকে তখন সেখানে প্রোভাইড করা হবে। তাহলে ঢাকার বাইরেগুলো আগে দিয়ে খুব একটা সুযোগ নেই, তবে হ্যাঁ সুযোগ সেখানে আছে। এখন মনে করেন আপনার বাড়ি হলো চিটাগং, আপনি ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছেন সিএমসি, আপনি কার্ডিওলজিতে ফার্স্ট হয়েছে নাম্বারের দিক থেকে। এখন চিন্তা করবে এ কোথায় যাইতে চায়, সে সিএমসি যেতে চায়, তারা দিয়ে দিবে। এইটাই হলো গিয়ে প্রথমে দেওয়ার সুযোগ। সেকেন্ড হয়েছে যে সে যাইতে চায় হয়তো রাজশাহী, তাহলে নাম্বারের দিক থেকে সে সেকেন্ড, এবার দেখবে যে এ কোথায় যাইতে চায়, তাহলে ওর ওইখানে দিয়ে দাও। 3 নাম্বার যে হয়েছে সে কোথায় যাইতে চায়, তাকে সেখানে দিয়ে যাও। এভাবে দিতে দিতে যেটার ইনস্টিটিউট শেষ হয়ে যাবে সেটা সেখানেই ব্লক। এই হলো অবস্থা। ঢাকার বাইরে শেষে দেওয়াই ভালো। যদি আপনি স্পেসিফিক কোনো জায়গায় প্রথমেই যেতে চান তাহলে সেটা আগে দিবেন, সেটা সমস্যা নেই। নাম্বারের দিক থেকে যদি আপনি আগে আসেন তাহলে আপনাকে সেভাবে প্রায়োরিটি দিবে। আপনি চিটাগাংয়ে যেতে চান, আপনি চিটাগাংয়ে পাঠিয়ে দিবে। পিছে যাইতে চাইলে কি কেউ মানা করবে? মানা করবে না তো। এরকম হয়েছে না অনেক, যে দেখা গেল যে ডিএমসিতে চান্স পাইছে, সে হয়তো বাড়ি হলো রাজশাহী, সে চলে গেছে ওইখানে দিছে, কিন্তু কেউ যদি আমি রাজশাহী পেয়েছি আমি পড়বো ডিএমসিতে, দিবে? হয়ে গেল ব্যাপারটা। এই তো এতটুকুই। সবাইকে অনেক অনেক শুভকামনা পরীক্ষার জন্য। ইনশাআল্লাহ সামনে হসপিটাল বা ডক্টর যেহেতু একই কমিউনিটি, দেখা হবে। ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।